আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম স্যার। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। জি স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের লাস্ট ক্লাসে ফ্ল্যাক্স বক্সের কেউ অ্যাসাইনমেন্ট করেননি কেন? হুম। স্যার টাইম ম্যানেজ করতে পারি নাই। স্যার কি করে ফেলবো? ফ্ল্যাক্স বক্সের কাজটা সবাই করবেন। ওকে ভাইয়া। আজকে তো ওই যে প্রথম যে অ্যাসাইনমেন্ট আছে না স্যার ওটা তো পারতেছি না। কোনটা? এই তিনটা একটা দিলেন না কমেডি ভিডিও প্রথম একটা প্লাগ বক্স একটা এটা এটা পারতেছেন না? ভাইয়া একটু যদি মানে জিনিস দিতেন, এই জিনিসটা আসলে হিন্টস তো দেওয়া যাবে না। কাজটা সহজ জিনিস, মানে বেসিক্যালি সহজ, একটু জাস্ট থিঙ্ক করে বের করতে হবে যে কিভাবে করা যায়। জাস্ট এটুকু বললাম যে আপনাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস আছে সবগুলো কনসেপ্ট লাগবে, ঠিক আছে? বিফোর আফটার, পজিশন, তারপর হচ্ছে বর্ডার টপ, বর্ডার বটম, ট্রানজিশন, ঠিক আছে? এই সবগুলোর কাজ এখানে আছে। নিচের ওই যে বর্ডারগুলো যে আছে না বিভিন্ন রকম ওইগুলো আনতে পারতেছি না। হ্যাঁ কালকে একটা ভিডিও দেখছি পাইছিলাম। তারপর যে তো ভাইয়া একটু প্রথমে ছবিটা ওপেন করেন। হ্যাঁ, নিচের এই যে বর্ডার যে গোল করে দেওয়া এটা করতে পারবো, বাট এই পাশে যে গোল গোল ছোট দুটো দেওয়া এটা দেখি পজিশনের মাধ্যমে সেটআপ করবো। এটা পজিশনের মাধ্যমে করবেন কি না মেবি। বিফোর আফটারটা করলে হবে না। বিফোর আফটার দিয়ে, তাকে এটা আনতে কি হবে, এটা আনতে পারবো। হ্যাঁ বিফোর আফটার দিয়েও করা যাবে, বিফোর আফটার দিয়েও করা যাবে, পজিশন দিয়েও করা যাবে, যেটা বেটার হয় সেভাবে করতে হবে, ঠিক আছে? স্যার এটা একটু দেখা দিন, এটা তো পারতেছি না। আচ্ছা দেখাবো, এটা পরে, সমস্যা নেই। এটা দেখা দিল আচ্ছা আমরা আগে ট্রাই করি ভাইয়া। হ্যাঁ, দেখানোর কাজ যেগুলো আছে ওগুলো পরে করবো, আগে ট্রাই করতে থাকেন। এই ধরনের ডিজাইন আছে এমন অ্যাসাইনমেন্টে আপনাদের ফার্স্ট অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, সো তখন কিন্তু পারতে হবে। এর থেকেও আরও ক্রিয়েটিভ ডিজাইন থাকবে সেখানে, আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিজাইন হবে, সেটা আজকের ক্লাসে অ্যানাউন্স করব। জনপ্রতি একটা করে অ্যাসাইনমেন্ট হবে, কারোর সাথে কারো অ্যাসাইনমেন্ট মিল থাকবে না, এবং কোনো অ্যাসাইনমেন্টই অনলাইনে খুঁজে পাবেন না, ঠিক আছে? চোখের সামনে যাই দেখবেন তাই করে ফেলতে হবে। এটাকে স্কিল বলে, ঠিক আছে? এটাকে স্কিল কাকে বলে? এইটাই যে চোখের সামনে আমি যা দেখবো তাই করতে পারবো। আপনাকে যদি আমি এই যে উইন্ডোজের এই যে ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছি, এটাকে যদি আপনাকে বলি এটা ওয়েব পেজে তৈরি করেন, পারতে হবে, ঠিক আছে? এই যে এখানে ট্যাব ভিউ আছে, তারপর হচ্ছে এখানে একটা বক্স আছে যেখানে এই কথাগুলো আছে, তারপর আবার এখানে আছে, এখানে একটা সাইড বার আছে, তো এই জিনিসগুলো আপনাকে পারতে হবে। এখানে যখন ক্লিক করছি তখন ডাউনলোডের যে ফোল্ডারগুলো আছে এগুলো দেখা যাচ্ছে, ক্লিক যখন বন্ধ করছি তখন আবার মিনিমাইজ হয়ে যাচ্ছে, এগুলো যে করি কাজ। তো যে করি জিনিসগুলো আমরা পরে দেখব।
আমরা লাস্ট ক্লাসে এগুলো করেছি তাই না? ওকে, আজকে আপনাদের হচ্ছে পিএইচডির উপরে ক্লাস নিব। রাইট, এরপরে পিএইচডি আছে আপনাদের। সো বেসিক্যালি আমি কিন্তু এখন আর ডিজাইন করে দিব না, ঠিক আছে? কোনো ডিজাইনই করে দেবো না, কজবে আপনাদের এখানে অলরেডি একটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে? সব ডিজাইনের প্যাটার্ন সেম, ওই একই প্যাটার্নে আমি কাজ করব বা কাজ হবে, আপনারাও করবেন সেই প্যাটার্নেই কাজ। কোন এর চেয়ে ডিফারেন্ট কোনো প্যাটার্ন কাজ করতে যাবেন না, কাজ করতে গেলে ঝামেলায় পড়বেন, ঠিক আছে? আমি কিছু পিএইচডি নিয়ে আসতেছি। আপনাদের এই শুক্রবার একটা লাইভ সেশন দিব, প্রি রেকর্ডেড অন্য একটা ক্লাস দিব। সেখান থেকে আপনারা ফুল ডিজাইন কনসেপ্ট সেম আমি যেভাবে করাইছি ওভাবেই করে, কজবি ওনার কাছ থেকে কাজ শেখায় বা এই পার্ট প্যাটার্নটা আমি ওনার কাছ থেকে ফলো করি। আপনাদের এখানে যে প্যাটার্নে কাজ করি আমি, কি পিএইচডি টু এইচটিএমএল থেকে? হ্যাঁ, ঠিক আছে। ওই ক্লাসটা যদি দেখেন, মানে আমার ক্লাসের সাথে পার্থক্য করতে পারবেন না। সেম প্যাটার্নে উনি কাজ করে, সেম প্যাটার্নে উনি কোড করে, ঠিক আছে? সো আমিও সেটা ফলো করি এবং সেটা ফলো করে দেখলাম এটাই সবচেয়ে আইডিয়াল প্রসিজার এবং এভাবে কাজ করলেই সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? সব কিছু, সব এলিমেন্টকে আলাদাভাবে ধরা যায়, আলাদাভাবে নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? তো এইখানে আপনাদের দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আশরাফুল ভাইয়ের ভিডিও ওগুলো। কোথায় জানি পিএইচডিগুলো আছে, 20-এ মনে হয়। ওকে, সো ধরেন আমি এই যে একটা পিএইচডি ওপেন করতেছি। সো আপনাদের এখন খালি জানতে হবে যে আমরা জানি এখন ডিজাইন কীভাবে করতে হয়, ডিজাইন প্যাটার্নটা কি, প্রতিটা সেকশন আলাদা আলাদা করে ডিজাইন করব, এটাই আমি আপনাদের অ্যাডভাইস করি সবসময়। কিন্তু এখন দেখেন এই যে ডিজাইনটা, এই ডিজাইনটার দিকে আমরা একটু তাকাই, ঠিক আছে? দেখেন এই যে এখানে জাস্ট এলিমেন্টগুলো বসানো আছে, এখানে কোনো ইমেজ নাই, কিছু নাই, ঠিক আছে? এখানে একটা বক্স করে দেওয়া আছে, এখানেও কিন্তু কোনো ইয়া করা নাই। ওকে, শুনতে পাচ্ছি আমরা? ঠিক আছে, শুনতে পাচ্ছি। নেটে প্রবলেম করছিল আমার। ওকে, সো দেখেন যে এখানে জাস্ট আপনার ঘর ঘর করে দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ইমেজ টিমেজ কিছু বসানো নাই, এখানে জাস্ট একটা ডেমো বসানো আছে যে এটা একটা নাম হবে, এখানে তার কিছু ডেসক্রিপশন হবে, এখানে একটা কাউন্টার বসবে, তারপর এখানে সামথিং কিছু একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা ছবি থাকবে, একটা কন্ট্যাক্ট ফর্ম হবে, তারপর হচ্ছে এখানেও একটা কিছু থাকবে, হয় ভিডিও থাকতে পারে, নয়তো ইমেজ থাকতে পারে, তার পাশাপাশি এরকম একটা সেকশন থাকতে পারে, একটা গ্যালারি সেকশন থাকবে এখানে, তার মানে এখানে পাশাপাশি 4টা ইমেজ থাকবে, এটাই বোঝাচ্ছে। তারপর একটা ফুটার থাকবে, তার নিচে বটম ফুটার থাকবে।
তো এই হলো আমাদের একটা পিএইচডি। এটা এই ধরনের পিএইচডিকে আমরা বলতে পারি, কি বলতে পারি, স্কেচ ডিজাইন বলতে পারি। কি বলতে পারি? স্কেচ ডিজাইন। ঠিক আছে, অর্থাৎ স্কেচ বলতে বোঝাচ্ছে যে আপনার জাস্ট একটা ডায়াগ্রাম আঁকা থাকবে, পরবর্তীতে ক্লায়েন্ট এখানে চাইলে যে কোনো কিছু বসাতে পারবে, আপনাকে জাস্ট খালি ফিলগুলো এনে দিতে হবে। এটাকে বলছি আমরা স্কেচ ডিজাইন। সো স্কেচ ডিজাইন সবই এক, সব কিছুই HTML দিয়ে করতে হবে। আপনাকে এরপর আরেকটা যদি ডিজাইন দেখাই, ঠিক আছে, এটা স্কেচ না, এটা নর্মাল পিএইচডি ডিজাইন, মানে ওখানে সব এলিমেন্ট সব কিছু বসানো আছে। দ্যাটস হাউ এটাকে আমরা নর্মাল ডিজাইন বলতে পারি। দেখেন এই যে এখানে এলিমেন্ট সবই আছে, এই যে এলিমেন্ট এখানে সবই আছে। কোথায় কোন ব্যাকগ্রাউন্ড হবে, তারপর ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী কী জিনিস থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সো আমাকে এখন জানতে হবে তাহলে এই যে পিএইচডি থেকে এই যে এক্স্যাক্টলি এটা কি ফন্ট, এই ফন্টটা বের করতে হবে, বা এই ফন্টের সাইজ কত সেটা জানতে হবে। তারপর এই যে এই এইটার ব্যাকগ্রাউন্ড একটা দেখেন ইমেজ ব্যবহার করা হয়েছে, এই ইমেজটা আমি কীভাবে পেতে পারি। ইমেজের উপর দিয়ে এটা একটা ব্লার এফেক্ট দেওয়া হয়েছে, এই ব্লার এফেক্ট দিয়ে তার উপরে আবার এই ইমেজগুলো বসানো হয়েছে। তো আমাকে এই ইমেজগুলোকে আলাদা করতে হবে। ক্লায়েন্ট একদম হুবহু পিএইচডি দিলে একদম 100% কপি ক্লোন যাবে, মানে এই সাইটটা দেখতে যেরকম লাগছে ঠিক এরকমটাই ওয়েবসাইটে হতে হবে, এরকমটা যাবে। তার মানে আমাদের কি করতে হবে, এই পিএইচডি থেকে সমস্ত এলিমেন্টগুলোকে আমাকে কি করতে হবে, আলাদা করতে হবে। তো আমাদের পিএইচডিতে কাজ হবে এই ফটোশপের ফাইল থেকে আমরা এই লোগোটাকে কিভাবে আলাদা করতে পারি, তারপর হচ্ছে এই ছবিটাকে কিভাবে আলাদা করতে পারি। কি ব্যাপার এরকম আসতেছে কেন? স্যার আপনার টাইপ টুলে সিলেক্ট করা আছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এখন দেখেন যে এই ইমেজটাকে আমাকে আলাদা করতে হবে, তারপর হচ্ছে এই ইমেজটাকে আমাকে আলাদা করতে হবে, তারপর হচ্ছে এই লেখাগুলোতে কি ফন্ট আছে সেই ফন্টটা বের করতে হবে। এই কাজগুলোই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তারপরে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই কার্ভ ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে দিবেন, চাইলে এখান থেকে ইমেজটাকে ব্যবহার করে আপনি করতে পারেন, অথবা যদি চাই যে আমরা HTML করব, HTMLও করতে পারি। বাট HTML এক্সাক্ট এরকম শেপ আসবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তো আমি সবচেয়ে বেটার হয় এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা আঁকাই আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েই ব্যবহার করব বেটার, এটাই হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পিএইচডিতে কাজ শুধুমাত্র কি ডিজাইন প্যাটার্ন সবই সেম, যেভাবে করেছি, ফাইবার যেভাবে করেছি ঠিক ওভাবে করেই, খালি জাস্ট জানতে হবে যে আমাকে এই পিএইচডি থেকে আমাকে এলিমেন্টগুলোকে কীভাবে আলাদা করতে হবে। ঠিক আছে, তো আজকে সেই প্রসিজারটা দেখিয়ে দিচ্ছি, বাকি কাজ আপনাদের, ডিজাইন কাজ করার কাজ আপনাদের। এই ডিজাইনটা কীভাবে ফুটিয়ে তুলবেন এটা, তারপর একটা জিনিস দেখাবো যে এরকম ব্লার এফেক্ট কীভাবে দেওয়া যায়। সো ধরেন আমি এই সেকশনটাই হয়তো আপনাদের ডিজাইন করে দেখা দেবো যে কীভাবে এই ফার্স্ট সেকশনটা করতে হবে, সেম টু সেমভাবে পরবর্তী সেকশনগুলোকে আপনারা ডিজাইন করবেন, বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করবেন। ওকে, সো শুরু করতেছি, সবাই ফলো করেন। ঠিক আছে, এখন দেখেন অ্যাট ফার্স্ট আমাকে জানতে হবে এই ফন্টটা কি ফন্ট। দেখেন এখানে পুরো ওয়েবসাইটে একটা সেম ফন্ট আছে, মানে একই রকম সবগুলো ফন্ট। ঠিক আছে, তার মানে আমি যে কোনো একটা ফন্টের নাম যদি জানতে পারি, বল দেব। তো এখানে সবগুলো ফন্টই দেখতে একই রকম। তো এখান থেকে একটা ফন্ট আমরা যদি সিলেক্ট করি, দেখেন এই যে জাস্ট এই যে টাইপ টুল যেটা আছে, ঠিক আছে, টেক্সট টুল, এটাকে টাইপ টুল বলে। এই টাইপ টুলটাকে সিলেক্ট করে জাস্ট এই লেখার উপর একটা জাস্ট ক্লিক করলে দেখবেন যে এই যে এখানে একটা পপ আপ আসবে, যেখানে আপনার লেখা আছে, দেখেন এই যে ফন্টের নামটা লেখা আছে আচান বিটি রহমান, এরকম কিছু একটা নাম। ঠিক আছে, এরকম একটা নামে আমাদের ফন্টটা আছে। তো আমাদের এখন এই ফন্টটা আমাকে জানতে হবে যে ফন্টটা কোথায় আছে। আপনাদের কি ফন্ট ব্যবহার করা শিখেছি?
কিভাবে ফন্ট ব্যবহার করতে হয় গুগল থেকে? না ভাইয়া, না স্যার। ও, এটা দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা এখন দেখাই দেবো তাহলে প্রজেক্টে। ওকে, তাহলে দেখেন এই যে ফন্টটা আমাকে এখন জানতে হবে ফন্টটা কোথায় আছে। তো আমরা চলে যাব গুগলে, google.com-এ যে লিখবো, এখানে ফন্টস লিখবো। ফন্টস লিখলেই দেখবেন যে আপনার একটা গুগলের একটা সাইট আসবে সবার আগে, fonts.google.com, ঠিক আছে? এটা গুগলেরই একটা সাবডোমেইন। তো এখানে এসে ওই পিএইচডিতে যে নামটা পেয়েছি আমরা, আচান বিটি, এইটা লিখে সার্চ করব। আছেন, আচ্ছা আছেন, দেখেন আছেন, এই যে এটা আসছে, বাট এটা দেখেন এই যে টিএম দেওয়া আছে। টিএম দেওয়া মানে হচ্ছে এগুলো কিছুটা ঝামেলা আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। এই দেখেন এখানে কিন্তু সরাসরি ডাউনলোড বা ফন্ট ফ্যামিলি নামে কোনো কথা নাই। নর্মালি এখানে একটা ডিরেক্ট একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে চলে যেতে হবে, মনোটাইপ। এখানে দেখেন এই যে fonts.com, এটাও একটা ওয়ার্ল্ড ওয়াইড ফন্টের বলতে পারে মাদার সাইট, ঠিক আছে? যেখানে সমস্ত ফন্টের জন্ম বা এখান থেকে সবাই নিয়ে ব্যবহার করে। আপনারা এই সাইটটাও মনে রাখতে পারেন, www.fonts.com, ঠিক আছে? এখানে এসে দেখেন এই যে আছেন, এইটা আপনার প্রিমিয়াম, ঠিক আছে? এটা কিনতে হবে, এই ফন্টের দাম হচ্ছে $39। সো যেহেতু যদি প্রিমিয়াম হয়ে থাকে কোনো একটা পিএইচডি কোনো একটা ফন্ট যদি প্রিমিয়াম হয়ে থাকে, তখন ক্লায়েন্টকে এটা বলতে হবে যে ক্লায়েন্ট এটা তো তোমার এটা প্রিমিয়াম ফন্ট, এটা আমাকে তাহলে কিনে দিতে হবে। তো ক্লায়েন্ট যদি আপনাকে কিনে দেয় তাহলে ভালো, তাহলে ডিরেক্টলি ফন্ট ব্যবহার করতে পারেন। কিংবা ক্লায়েন্ট বলতে পারে এরকম যে যেহেতু এটা প্রিমিয়াম, তাহলে এক কাজ করো, এর সিমিলার কোনো একটা কিছু ফ্রি টাইপ খুঁজো, এর সিমিলার কিছু একটা ফ্রি টাইপ খুঁজো। তাহলে দেখেন ফ্রি টাইপ যদি খুঁজতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে সেম এই দেখেন গুগল ফন্ট, মানে গুগলে চলে আসলাম, গুগল ফন্টের লোগোতে ক্লিক করলাম, মানে গুগলের মেইন সাইটে চলে আসলাম। এখানে এসে ওই রিলেভেন্ট ওই ফন্টের সাথে রিলেভেন্ট আছে এমন একটা ফন্ট খুঁজে বের করতে হবে এখান থেকে। লাইক ধরে নিই যে এই ফন্টটা, ঠিক আছে? এই ফন্টটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোড ফ্যামিলি এবং এই ফন্টের আরও কী ফরম্যাট আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এই ফন্টটা যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এই ফন্টগুলোকে ডাউনলোড করতে হবে। তো এখন ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলাম, দেখেন ফন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। সো এটা আজকে আমাদের প্রজেক্টটা নিয়ে রাখবো। সো আমাদের প্রজেক্টটা হচ্ছে টিউটোরিয়াল এলএডিপি, আপনার 24 ব্যাচ। ওকে, সো এখানে একটা ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। সেই ফোল্ডারের মধ্যে আমরা এই ফন্টসটাকে ডাউনলোড করে রেখে দিচ্ছি। যতটা সম্ভব আমরা সিমিলার ফন্ট খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? সো আমরা এই ফন্টসটাকে এখানে আনজিপ করে নিলাম। সো দেখেন এই যে আনজিপ করে ফেললাম। আর এই ফন্টের মধ্যে দেখেন 3টা ফন্ট আছে। তো এখান থেকে যেটা রেগুলার সেটা নিয়ে কাজ করি আপাতত। সো এই 3টা ফন্টকেই আপনি কাট করে একদম ফন্ট ফোল্ডারের মধ্যে নিয়ে রাখেন। বাকি এই 2টা জিনিস আর লাগবে না, এগুলোকে কেটে দেন, ঠিক আছে? এখন আমরা এই ফন্টটাকে কিভাবে আমাদের ওই HTML এর সাথে লিঙ্ক আপ করবো। সো দেখেন যেটা সিএসএস ফাইলে আছি, সিএসএস ফাইলে এসে আপনি একদম উপরে @ এটা যে কোনো জায়গায় লিখলেই হয়, ফন্ট ফেস এই কথাটা লিখবেন, ফন্ট ফেস, ঠিক আছে? এই ফন্ট ফেস কথাটা লেখার পর এখানে লিখতে হবে src সোর্স ইউআরএল, এর মধ্যে ফন্টস নামে যে ফোল্ডারটা আছে তার মধ্যে, আচ্ছা এগুলো সাজেশনগুলো আসতেছে না, এই যে এটা, ঠিক আছে? এটার নাম আমাকে কপি করতে হবে। তো এখান থেকে আমরা নামটা কপি করব কিভাবে? রিফ্যাক্টরি গিয়ে রিনেমে গিয়ে নামটা কপি করে নিচ্ছি। সো এই নামে ফন্টটা আমাদের দেয়া আছে, ঠিক আছে? আমরা ফন্টটাকে প্রথমে কি করলাম? লিঙ্ক আপ করলাম। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে যে ফন্ট ফ্যামিলি,
এই প্রপার্টিটা ব্যবহার করতে হবে। এখানে এসে আপনি এই ফন্টের যে কোনো নাম আপনি ব্যবহার করেন, লাইক যদু মধু কদু যা ইচ্ছা তার নাম ব্যবহার করেন। লাইক আমি লিখলাম এখানে করিম, ঠিক আছে, এই ফন্টের নাম দিলাম করিম। সো দেখেন আমি আজকে এখানে একটা টাইটেল লিখছি, H1 দিয়ে একটা ট্যাগ লিখলাম, সেখানে লিখলাম উইয়ার পিএইচডি ডিজাইন, এই কথাটা লিখছি পিএইচডি ডিজাইন, ঠিক আছে। সো H1টাকে ধরে কালার কি করা আছে, এটাকে রেড কালার করে দিচ্ছি এবং টেক্সটাইল এন্ড সেন্টার, ওকে। সো আমরা একটু আউটপুটটা চেক করে আসি। সো এই যে আমাদের পিএইচডি ডিজাইন, ঠিক আছে। এখন এই যে এখানে ফন্ট ফ্যামিলি যেটা ব্যবহার করা আছে এটা বাদ দিয়ে দিচ্ছি, এখন যেটা আছে এটা তাহমা পাচ্ছে, ঠিক আছে। এখন এই তাহমা বাদ দিয়ে দিয়েছি। তাহমা বাদ দেওয়াতে এখন তাহলে কি হবে, নর্মাল ফন্ট হয়ে যাবে, এই যে নর্মাল ফন্ট হয়ে যাচ্ছে। এখন দেখেন আমরা এই যে যেটা মাত্র করলাম, এই যে এই ফন্টটা যেটা নিলাম, এই ফন্টটা এখন আমরা ব্যবহার করব। তো এই ফন্টটা কিন্তু আমরা এখানে দেখেন লিঙ্ক আপ করেছি ফন্ট ফেস দ্বারা। এখন এইখানে যে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করছি, জাস্ট এই নামটাই আমরা কি করে দেবো, এই H1 এর জন্য কপি করে দেব। এখন দেখেন H1 এর ফন্টটা দেখেন পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা জি স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে তো আমরা ফার্স্টে পড়ে দিচ্ছি ফন্ট ফ্যামিলি, তো এটা আমার জানা এখানে তো পাচ্ছি না পাওয়ার জন্য। না, এটা হচ্ছে যে আমরা ফার্স্টে আমাদের লোকাল ডিরেক্টরি থেকে ফন্টটাকে আমাদের HTML এর সাথে লিঙ্ক আপ করলাম, করে এবার সেটাকে ব্যবহার করতে হবে। কার মধ্যে কি ব্যবহার করব সেটা এখন জনপ্রতি ট্যাগের মধ্যে আমাকে গিয়ে বলে দিতে হবে, ঠিক আছে। এখন যদি আপনি চান পুরো ওয়েবসাইটে এই একটা ফন্টই পাবে, তাহলে সেক্ষেত্রে এই যে স্টারের ভিতরে এসে এই ফন্টটাকে কি করে দিবেন, এই ফন্টটাকে দিয়ে দেবেন। তাহলে এই HTML এর ভিতরে যত টেক্সট ব্যবহার করা হবে সবাই এই একটা ফন্টই পাবে। তো এইভাবে করে আমরা কি করব, যে আমাদের সবগুলো ফন্টকে আমরা লিঙ্ক আপ করব, ঠিক আছে। যেমন এখানে মিডিয়াম আছে, রেগুলার আছে, তো আমি চাই যেটা রেগুলার সেটাকে এখন লিঙ্ক আপ করব। তো এখন আমরা এটাকে সেম টু সেম কপি করলাম। এখন এই নামটাকেও আমরা রিফ্যাক্টর করে রিনেম করে আমরা এই নামটাও কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে এসে একই নাম ব্যবহার করা যাবে না, এটা আলাদা একটা ফন্ট, আলাদা একটা ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে। এটা আলাদা আরেকটা ফন্ট, এখানে আপনাকে নাম দিতে হবে, লাইক ধরেন রহিম, আমরা এখানে রহিম নামটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো এখন আপনি চান এখানে যে এখানে আপনি আরও একটা H1 নেবেন, ঠিক আছে, সেকেন্ড লাইন আপনি এখানে আরও একটা H1 নিলেন, বা আচ্ছা H1 নিলেন, সেম টু সেমই থাক। এখানে আপনি এসে লিখলেন সেকেন্ড লাইন, ঠিক আছে। সো এখানে আমি গ্লোবালি তাকে এই ফন্টটা ব্যবহার করতে চাই না। সো আমি এখানে যেটা nChild1 যে তাকে এই ফন্টটা বলে দিতে চাই, এবং যার nChild2 তাকেও সেম প্রপার্টি দিব, কিন্তু তার জন্য আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে রহিম। দেখেন রহিম এই নামটা ব্যবহার করব, অর্থাৎ রহিম নামে যে ফন্টটা আমরা লিঙ্ক আপ করেছি এই ফন্টটা আমরা ব্যবহার করব। সো আমরা এখানে একটা রিলোড দিচ্ছি। সো দেখেন সেকেন্ড লাইন, সরি nChild2, হ্যাঁ এখন ঠিক আছে। সো দেখেন এইটা কিন্তু আগেরটা থেকে একটু হলো বোল্ড, তার কারণ হচ্ছে এটা আপনার একটু রেগুলার, এটা একটু লাইট, এটা হচ্ছে মিডিয়াম। তো এই যে লাইট, মিডিয়াম, বোল্ড এই জিনিসগুলো আপনারা ফন্টের যে টেক্সট ফরম্যাটিংয়ের যে আদার যে প্রপার্টি আছে সেগুলোতে হ্যান্ডেল করতে পারবেন। লাইক আপনি ফন্ট ওয়েট, ঠিক আছে, বোল্ডার ব্যবহার করেন, তাহলে দেখবেন লেখাটা আরেকটু বোল্ড হবে। বোল্ড হয় নাই, লেখাটা বোল্ড হয় নাই, কিন্তু আপনি এখান থেকে আবার ফন্ট সাইজ ব্যবহার করতে পারেন, তাহলে আরেকটু বড় হবে। লাইক সেখানে আপনি 30 পিক্সেল ব্যবহার করলেন, ঠিক আছে, লেখা ছোট হয়ে গেছে বেশি, 60 পিক্সেল ব্যবহার করেন, লেখাটা আরও বড় হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ফন্টের আরও যেসব প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি এখন এর মধ্যে কাজে দিবে, ঠিক আছে।
তো এইভাবে করে আমরা কি করতে পারি, একটা ফন্ট, যে কোনো ফন্ট আমরা গুগল থেকে ধরে নিয়ে আসতে পারবো। এটা হচ্ছে একটা কি পদ্ধতি, এটা হচ্ছে এই পদ্ধতিটা সবসময় ফলো করবেন। কি পদ্ধতি, যে আপনারা ডাউনলোড করে তারপর ব্যবহার করবেন। আরেকটা পদ্ধতি আছে সরাসরি লিঙ্ক ব্যবহার করা, এটা আমি দেখাতে চাই না, এটা চাইলে আপনারা নেট থেকে দেখতে পারেন, বা এটা সিম্পল ইস্যু। এটা হচ্ছে কাজ হলো এরকম, যে ফন্ট ফ্যামিলিতে ক্লিক করবেন, ক্লিক করলে দাঁড়ান ইয়াতে গেল কোথায়, এই যে এখানে সিলেক্ট, ধরেন আপনি এই যে রেগুলার যেটা এটা ফন্ট ওয়েট হচ্ছে 400, তো আপনি এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করতে চান না, ধরেন এই তিনোটাকে সিলেক্ট করবেন। তো এই তিনোটা ফন্টকে আমরা কী করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এই যে পাশে লিঙ্ক আসছে, পাশে এখানে লিঙ্ক আসছে। তো দেখেন এই লিঙ্ক থেকে আপনি কি করবেন, যে এই যে এখানে দ্বিতীয় যে লিঙ্ক আছে, এখানে কিন্তু দেখেন লিঙ্ক রিলেশন দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে এই লিঙ্ক আর একটা হচ্ছে এই লিঙ্ক। এর মধ্যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে, যেখানে আপনার রিলেশন স্টাইল শিট দেওয়া আছে, রিলেশন স্টাইল শিট দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনি কি করবেন, কপি করবেন। এই লিঙ্কটা কপি করলেন, কপি করে কোথায় দিয়ে দেবেন, এই যে আমাদের যে HTML যে ফাইল আছে, ঠিক আপনি চাইলে একদম উপরে এই জায়গাটা এটা দিয়ে দিতে পারেন। এই যে আমাদের এটা কিন্তু HTML লিঙ্ক আপ করেছে। তো এখন দেখেন, এখন কিন্তু আমি এগুলোকে কমেন্ট করে রাখতেছি। এখন কিন্তু আমাদের CSS এর মধ্যে কিন্তু কোনো লোকাল ডিরেক্টরি থেকে কিন্তু কোনো কোনো ফন্ট লিঙ্ক করা নাই। এখন আছে কোথায়, HTML এ সরাসরি সিরিয়াল লিঙ্কের মতো অনলাইন লিঙ্ক ব্যবহার করেছে। এখন এখান থেকে আসে এই ফন্টগুলোকে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে এই দেখেন এই যে ফন্ট ফ্যামিলি যেগুলো আছে, এই ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করতে হবে, স্পেসিফিক এটাই ব্যবহার করতে হবে। তো এটাকে আমরা কপি করছি, কপি করে এখন আমি যেখানে যেখানে চাই, এই যে এখানে যদি চাই এখানে দিয়ে দিচ্ছি। এটা তো আমি সেম ফন্ট চাই, এটা তো আমি ফন্ট ফ্যামিলি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আপনি এটাকে রিলোড দেন, দেখেন সেম আউটপুট দেখতে পাবেন, এই যে সেম আউটপুট দেখতে পাচ্ছি। এখন ফন্টটা পাচ্ছে কোথা থেকে, এখন ফন্ট পাচ্ছে কিন্তু এই লিঙ্ক থেকে। এখন কিন্তু আর এক্সটার্নাল মানে ইন্টারনালভাবে ডাউনলোড করার কোনো ফন্ট কিন্তু এখান থেকে পাচ্ছে না। এখানে একটা জিনিস খেয়াল করেন, ফন্ট ফ্যামিলির মধ্যে দুটো অপশন আছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে সেন্সিটিভ দেওয়া আছে। অর্থাৎ কোনো কারণে যদি এই কিউই মারু জানি না, এই যেহেতু কিছু একটা নাম, এই ফন্টটা যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় গুগল থেকে, তাহলে সেন্সিটিভ পাবে। আপনি চাইলে এখানে কমা দিয়ে আরও কিছু ফন্টের নাম লিখে দিতে পারেন, সেটা হচ্ছে তাহমা, এইভাবে করে, ঠিক আছে। এইভাবে করে আপনি আরও কয়েকটা ফন্টের নাম আপনি কি করতে পারেন, অ্যাড করে রাখতে পারেন। এখন এর মানে কি বোঝাবে, এর মানে বোঝাবে যে যদি কোনো কারণে এটাও ডিলিট হয়ে যায় গুগল থেকে, যদি কোনো কারণে সেন্সিটিভটাও ডিলিট হয়ে যায়, তাহলে কোনটা পাবে, তাহমা পাবে। এটা এরকম করে ডেফল্ট কয়েকটা ফন্ট আমরা দিয়ে রাখি, ঠিক আছে। তো যাই হোক, আজ পর্যন্ত এরকম ঘটনা খুব সামান্য পরিমাণ ঘটেছে। তার কারণ হচ্ছে যে একদম প্রিভিয়াস, একদম যখন শুরুর দিকে যখন ফন্ট আবিষ্কার হয়, তখনকার অনেক ফন্ট এখন আর নাই, এখন ওগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তার এখন বিকল্প অনেক সুন্দর সুন্দর ফন্ট বের হয়েছে, আমরা সেই ফন্টগুলো ব্যবহার করি। তো দেখা গেছে যুগ যত সামনে যাবে, ফন্ট আরও আপডেট করবে, আরও সুন্দর সুন্দর ফন্ট আসবে, ঠিক আছে, সেগুলো মানুষ ব্যবহার করবে, এই আর কি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার, আমি যদি এভাবে লিংক আপ না করে ডাউনলোড করার পরে সেটা যদি ইনস্টল ফর অল ইউজার্স দিয়ে দিই, তাহলে কি শুধু ফন্ট নেম দিয়ে কাজ হবে না? না, তখন ওটা শুধুমাত্র আপনার পিসিতে কাজ করবে। ও আচ্ছা, কিন্তু তার মানে যখন একটা আউটপুট দিব কোথাও, তখন সেটা শো করবে না? হ্যাঁ, সেখানে শো করবে না। আমার কথা হচ্ছে এটা তো আমাদের আর পিসিতে থাকবে না, এটা থাকবে গ্লোবালি। মানুষ কি করবে, যে যার কম্পিউটার থেকে এটা রান করবে। তো ফন্ট যদি আপনার ওই ডিরেক্টরিতে, মানে ওয়েবসাইটের ডিরেক্টরিতে থাকে, তাহলে পৃথিবীর যে কোনো ডিভাইস থেকে লগ ইন করুক না কেন, ঠিক আছে, তখন এই ফন্টটি শো করবে। তো এর জন্য আমরা কি করব, সবসময় বেস্ট প্র্যাকটিস হচ্ছে এরকম করে ডাউনলোড করে ব্যবহার করা। সো আমরা ডাউনলোড করে এইভাবে করে ব্যবহার করবো, এরকম সিডিএন লিঙ্ক ব্যবহার করব না, ঠিক আছে। ওকে স্যার, ক্লিয়ার। ওকে, এই হলো আমাদের ফন্টের ব্যাপার। এইভাবে করে আমরা ফন্ট ব্যবহার করব। স্যার, জি স্যার এখানে যে আমরা ডাউনলোড করতেছি লোকাল ডিরেক্টরিতে, তো এটা তো স্যার অন্য কিছু থেকে পাবে না। তো স্যার এটা কি আমরা যে পোস্ট ইমেজ, যেমন ইমেজের ক্ষেত্রে আমরা একটা সার্ভারে রাখতাম, এটা কি ওভাবে রাখতে হবে? না না না,
আপনি মনে করেন এই ওয়েবসাইটটা আপনি মনে করেন আপনার ঘরে 2টা পিসি, আপনি আরেকটা পিসিতে রান করতে চান, তাহলে কি করবেন? আপনি পুরো ওয়েব ডিরেক্টরিটাকে ধরে নিয়ে ওই পিসিতে কপি করবেন না? ওই পিসিতে কপি করার পরে এই ওয়েব ডিরেক্টরির মধ্যেই তো ফন্টটা আছে, এবার আপনি ওই পিসিতে লগ ইন করলে ওই ফন্টই পাবে। কথা বুঝতে পেরেছেন? এখন এবার এই ওয়েব ডিরেক্টরিটাকে আবার কি করবেন? আপনি হোস্টিংয়ে হোস্ট করবেন, ঠিক আছে, মানে হোস্টিংয়ে রাখবেন, সেখানেও এই ওয়েব ডিরেক্টরির মধ্যে আপনি এই ফোনটা থাকবে। তার মানে আপনি যেখানে রাখছেন না কেন আপনার ওই ফোনটা পাচ্ছে, আপনার লোকাল ডিরেক্টরিতেই সেটা কি করতে হবে, সেটা রাখতে হবে মাস্ট। ঠিক আছে, জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে। এখন আমরা ফন্ট বুঝে ফেললাম যে আমরা কিভাবে করে ফন্ট নিতে পারি। মনে রাখবেন এই পেজটাতে বা এই পিএইচডিটাতে একটা ফন্টই ব্যবহার করেছে, আপনি যেটাতে ক্লিক করবেন না কেন আমার মনে হয় একই নাম দেখতে পাবেন। লাইক অ্যাবাউট আছে, ক্লিক করছি, দেখেন একই নাম। তারপর হচ্ছে আপনি নিচে এসে এইগুলোতে ক্লিক করেন, দেখেন সেম নাম। কিন্তু সব পিএইচডি কিন্তু এরকম না, অনেক পিএইচডি আছে, ম্যাক্সিমাম পিএইচডিতে আপনার একাধিক ফন্ট অর্থাৎ 3-4 রকমের ফন্ট ব্যবহার করা হয়। কিছু ফন্ট আপনি ফ্রি পাবেন, কিছু সময় আপনি ফন্ট কী পাবেন, প্রিমিয়াম পাবেন। প্রিমিয়াম ফন্ট দেখলে ক্লায়েন্টকে অবশ্যই বলতে হবে সেটা কিনে দিতে, আর না হলে ক্লায়েন্টের কাছে বলে নিতে হবে এই রিলেটেড যে কোনো একটা ফন্ট তুমি চুজ করে দাও। ঠিক আছে, এভাবে করে তার কাছ থেকে চেয়ে নিতে হবে। আর যদি এখান থেকে যে ফন্টটা আছে এটা যদি সরাসরি পাওয়া যায়, অনেক সময় ক্লায়েন্ট করে কি এই পিএইচডিটা কারো না কারো কাছ থেকে করিয়ে নেয়, কোনো একটা গ্রাফিক ডিজাইনার দ্বারা এই পিএইচডিটা আগে মেক করে, তার কাছে যে মেক করেছে তার কাছে এই ফন্ট আছে এটা শিওর, নাহলে তার কাছে না থাকলে সে এই ফন্ট ব্যবহার করতে পারতো না, তখন তার কাছে ওই ফন্টটা চেয়ে নিয়ে আপনার কাছে দিবে। সো যেভাবেই হোক আপনার কাছে আসবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। সো এখন দেখেন যে এখন আমাদের টার্গেট হচ্ছে এই লোগোটাকে ফাইন্ড করা। এখন আমি কিভাবে ইমেজগুলোকে আলাদা করতে পারি? সো এই দুইটা জিনিসই, একটা হচ্ছে কালারগুলো পিক করা। কালার পিক করা তো আমাদের জন্য আছে পিক্সি আছে আমাদের। এই পিক্সি দিয়ে আমরা কী করতে পারবো? কালার পিক করতে পারবো। এখন শুধুমাত্র দরকার হচ্ছে ইমেজগুলোকে কীভাবে আলাদা করা। এখন দেখেন এই যে এখানে ফুড, এই যে টোটালটা, আপনি চাইলে এটাকে আলাদা একটা ইমেজ ধরতে পারেন, এই নিচে ফুড লাভার এটাকে আলাদা একটা ইমেজ ধরতে পারেন, কিংবা এই টোটালটাকে একসাথে করে একটা ইমেজ ধরতে পারেন। তো আপনি বলেন কোনটা বেটার হবে? টোটাল আইকন প্লাস হচ্ছে লেখা, এই টোটালটাকে যদি আমরা লোগো হিসাবে ব্যবহার করতে পারি তাহলে বেটার। তাহলে দেখেন এখানে আমাকে খুঁজতে হবে যে এখানে একটা কি যেন একটা আছে, অটো কি যেন একটা থাকে, ক্লিক করলে হ্যাঁ অ্যাক্টিভ লেয়ার। ওকে, দেখেন এই যে এখানে আমি এই সেক্টরে ক্লিক করার সাথে সাথে অটো সিলেক্ট হয়ে যাওয়ার একটা অপশন আছে না? রাইট, এই যে খুঁজে পেয়েছি। তো দেখেন এই যে এইভাবে করে আমাকে একটু ফাইন্ড করতে হবে যে আমরা কিভাবে করে মানে এইটাকে কখন আমরা অফ অন করতে পারছি। সো টাইটেলে ওই পাশটা অফ অন করতে পেরেছি, টাইটেলে এই পাশে অফ অন করতে পেরেছি, এবং এই যে মাঝখানে ইমেজটা এই যে এটা, ঠিক আছে। এই যে চোখ বন্ধ করছি খুলছি, চোখ বন্ধ করছি খুলছি, এই অবজেক্টটা এখন আমরা সিলেক্ট করতে পারলাম, ঠিক আছে। তো আমাদের এই অবজেক্টটাই দরকার। সো আমাদের দেখেন এই যে চোখ খোলা রেখে অল্টার প্রেস করে এই চোখে আবার প্রেস করব, তাহলে দেখবেন সব চলে যাবে, শুধুমাত্র এই যে এইখানে আপনারা বুঝতে পারছেন কিনা এটা আমি জানি না, ঠিক এই জায়গাটায় দেখেন একটা লোগো আছে, ওই লোগোটা আছে। এই লোগোটাকে আমরা আলাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করব? ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর ট্রিম যেটা আছে এই ট্রিমটা সিলেক্ট করে দেব, এখানে ট্রান্সপারেন্ট পিক্সেল এটা সিলেক্ট থাকবে, এখানে ওকে করে দিলাম, তাহলে দেখেন সব চলে যাবে, শুধুমাত্র ইমেজের জায়গাটুকু ফিক্স হয়ে থাকবে। এখন এটাকে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি এটা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে গিফট থেকে PNG24 এটা সিলেক্ট করে দেব, করে দিয়ে তারপরে আর কি এই দেখেন এই যে সেভে ক্লিক করার পর আপনার কাছে জানতে চাবে যে কোথায় সেভ করতে চান। এটা আমাদের আজকে ওয়েব ডিরেক্টরিতে আমরা রাখতে চাই।
সো ইমেজেসের মধ্যে এখানে আমরা একটা নাম দিয়ে দেই logo.png, এই নামে আমরা কি করলাম, সেভ করে রাখলাম। সো এখন একটু গিয়ে চেক করে আসি যে আদৌ এখানে একটা সেভ হয়েছে কিনা। এই দেখেন ইমেজেসের মধ্যে গিয়ে এই দেখেন এই যে লোগোটা, এই যে ফুড লাভার, এই যে লোগোটা আমাদের কি হয়ে গেছে, এখানে আমরা ডাউনলোড করে ফেলতে পারলাম। সো এখন আমরা এটা ফিরে যাব কি করে, এই যে এখানে দেখেন একটা হিস্ট্রি আছে, এই যে এটা হয়তো এইভাবে থাকবে। তো এই যে এখানে যেটা আছে হিস্ট্রি যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজে গিয়ে এই যে এখানে হিস্ট্রি যেটা আছে এটাকে চেক মার্ক করে দেবেন, তাহলে দেখবেন এটা চলে আসবে। সো এখানে হিস্ট্রি থেকে যে একদম এই যে টপে যে পিএইচডি আছে এইটাতে ক্লিক করব, তার আগের অবস্থায় চলে আসবো। সো আমরা চলে আসলাম, ঠিক আছে। তো আমাদের এই লোগোটাকে ফাইন্ড করা হয়ে গেছে। এখন আমাদের দরকার এই যে এখন পিছনে যে একটা ইমেজ আছে ওই ইমেজটাকে এখন আমাকে ফাইন্ড করতে হবে। তো এই ইমেজটা ফাইন্ড করবো কিভাবে, তো এই যে একই রকমভাবে একটু খুঁজতে হবে আপনাকে কোন ইমেজটা হচ্ছে ওইটা। এই দেখেন এখানে যে ব্লার এফেক্টটা ছিল সেই ব্লার এফেক্টটা হচ্ছে এটা, ব্লার এফেক্টের কারণে ওই যে নিচের ইমেজটা দেখা যাচ্ছে এখন। সো এই দেখেন ওই যে নিচের ইমেজটা, এই নিচের ইমেজটা হচ্ছে এইটা, এই যে এটা দেখুন যে নিচের ইমেজটা আস্তে আস্তে চলে যাচ্ছে, আস্তে আস্তে চলে যাচ্ছে। তো চোখ খোলা রাখা অবস্থায় আমরা অল্টার প্রেস করব, তাহলে শুধু ইমেজটাকে পাবো, এই যে ইমেজটাকে পেয়ে গেলাম। এখন এটাকে আমরা সেমভাবে একই রকমভাবে আমরা কি করব, ইমেজে গিয়ে ট্রিম করব, ট্রিম করার পর ওকে, তাহলে দেখেন শুধু ইমেজটা আসবে। বলেন এই ইমেজটা কি আকারে সেভ করবো, পিএনজি না জেপিজি? জেপিজি, সিম্পল। যেটার ব্যাকগ্রাউন্ড দরকার সেটা জেপিজি আকারে রাখবেন, যেটা ব্যাকগ্রাউন্ড দরকার নেই সেটা পিএনজি আকারে সেভ করবেন। সো দেখেন এটাকে এক্সপোর্ট করছি, এক্সপোর্ট করার পরে এখানে সেভ ফর লেগেছি, এখানে যাওয়ার পর এখান থেকে আমরা আবারও সিলেক্ট করে দেবো, এটা হচ্ছে জেপিইজি, ঠিক আছে, সেভ। সো আমাদের একই ডিরেক্টরিতে আমরা এখানে গিয়ে রেখে দেবো, এটা হচ্ছে হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার বিজি এভাবে লিখলাম। সো সো একই রকমভাবে আমাদের কাজ শেষ, একই রকমভাবে আমরা পিএইচডিতে ফিরে গেলাম। পিএইচডিতে যাওয়ার পরে এখন আমাদের আবার কোন ইমেজটা দরকার, এখন দরকার আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে গেলাম, এখন আমাদের দরকার এই উপরের ইমেজটা। এই সেকশন ডিজাইন করতে এই কয়টা হলেই আমার হবে, এখন আমার এই ইমেজটা দরকার। সো এখন আমরা এই ইমেজটাকে সিলেক্ট করবো, এই যে এই ইমেজের উপর ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ইমেজটা চেক হয়ে গেছে। এটা চেক হয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই যে অটো সিলেক্ট, এটা চেক করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই। দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, এখানে যখন ক্লিক করছি তখন দেখেন এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়, কারণ এখানে অটো সিলেক্ট করা আছে। সো আমি এই ইমেজে ক্লিক করে ফেললাম, তাহলে দেখেন এই যে ইমেজে চলে আসতে পারলাম, এটাকে ক্লিক করছি চলে যাচ্ছে, তার মানে এটাই সেই ইমেজ বা এটাই সেই লেয়ারটা। এগুলোকে অ্যাকচুয়ালি লেয়ার বলছি, যেটা আপনারা ওই যে এআই ক্লাসে ধারণা পেয়েছেন, আপু দেখিয়েছিল যে এক একটা অবজেক্ট নেওয়া মানে ওগুলো এক একটা লেয়ার হিসেবে নেওয়া। এখন কোনো লেয়ার আগে কোনো লেয়ার পরে এরকম হিসাব নিকাশে এটা তৈরি করা হয়েছে। আর যারা অবশ্যই ফটোশপ এবং এআই এর কাজ পারেন এই ধরনের পিএইচডি ডিজাইন করা শিখবেন, প্রচুর চাহিদা আছে এবং প্রাইস অনেক ভালো। এই ধরনের পিএইচডি ডিজাইনের জন্য অনায়াসে আপনি $100 $150 আপনি কী করতে পারবেন, চার্জ করতে পারবেন। আবার এই সেম কাজটাই আবার ওয়েব ডিজাইনে তৈরি করতে গেলে এরকমই প্রাইস পড়বে। তো টোটাল কাজটা যদি করতে পারেন তাহলে আপনি টোটালটাই পেয়ে গেলেন। তো এই ধরনের কাজগুলো লার্ন করার চেষ্টা করবেন, ঠিক আছে। খুবই ডিমান্ডেবল কাজ, মনে রাখবেন প্রত্যেকটা কাজ আপনাদের ফার্স্ট ক্লাসে আমি মেবি ব্যাখ্যা করেছিলাম কিনা জানি না। প্রত্যেকটা কাজের একটা প্রসিজার আছে। যেমন একটা বিল্ডিং তৈরি করার আগে সেটার আর্কিটেকচার করা হয়, ঠিক তেমনি একটা ওয়েবসাইট বিল্ড করার আগে এরকম একটা পিএইচডি ডিজাইন করা হয়। যতক্ষণ না পর্যন্ত পিএইচডি ডিজাইনে স্যাটিসফ্যাকশন না আসবে ততক্ষণ পর্যন্ত কোডিংয়ে যাওয়া যাবে না, এটা হচ্ছে রুলস। এখন দেখা যাচ্ছে একটা কোডিং করে ফেললেন, কোডিং করে ফেলার পরে ক্লায়েন্ট বললো না এটা ভালো লাগছে না, এটা একটু চেঞ্জ করো, এভাবে করো, তাহলে পুরো কোডিং স্ট্রাকচার চেঞ্জ করে আবার নতুন করে করতে হবে, এত করে টাইম যাবে, এত করে আপনার মানি ওয়েস্ট হবে। তার মানে আমাকে কী করতে হবে, এই যে ফটোশপে এটাকে আমি ইচ্ছা মতো যখন তখন কী করতে পারি, এখান থেকে মুভ করায় অন্য জায়গায় নিয়ে যেতে পারি, ঠিক আছে। ক্লায়েন্ট যেমন চাবে সেরকমটা আমি তাকে করে দিতে পারবো। তো এটা করতে খুব একটা কষ্ট হবে না, কিন্তু একটা কোড যখন করা হবে, একটা কোডে লাইন বাই লাইন কোড করেছেন আপনি, সেটা ডিলিট করাটা অনেক মানে টাফ হয়ে যায়, ঠিক আছে। এর জন্য সবার আগে পিএইচডি ডিজাইন করা হয়, যে কোনো কাজের যত প্রফেশনাল কাজ আছে সব আগে পিএইচডি ডিজাইন করা হয়। সো আমরা এখন এই ইমেজটাকে ধরবো, সেম একই রকমভাবে চোখ খোলা রেখে অল্টার প্রেস করে এই চোখে আবার ক্লিক করব, তাহলে শুধু ইমেজটা পাবো। এটাকে আমরা কী করবো, সেমভাবে ট্রিম করে নেব, সমস্ত ইমেজগুলোকে এভাবে ট্রিম করে নিব। সো বলেন এই ইমেজটাকে আমাদের কী আকারে দরকার, এই ইমেজে শুধু এই ইমেজটুকু দরকার, কোনো ব্যাকগ্রাউন্ড আমার দরকার নাই, তাহলে এই ইমেজটাকে আমরা কী আকারে সেভ করব, পিএনজি আকারে সেভ করব, ঠিক আছে। তো আপনার চাইলে এখান থেকে সেভ এস করতে পারেন, কিংবা এক্সপোর্টে যে এখানে যে লেগেসি এটা করা বেটার,
ঠিক আছে, এত করে ইমেজের এটা এটা করলে কি সুবিধা আমি জানি না, বাট সবাই করে, আমিও করি। ঠিক আছে, আপনাদের কাছে কোনো যদি অ্যান্সার থেকে থাকে তাহলে জানেন যে সেভ এজ এবং সেভ ফর ওয়েব এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। ঠিক আছে, তো এখানে আমরা হেডার ইমেজ দিচ্ছি, জাস্ট হেডার লেফট। এখানে এর আগের ছবিটা না কেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যেটা ছবিটা সেভ করলেন এটা তো এই ফোল্ডারে নাই। এই যে আছে। ও আচ্ছা, ওটা এখানে শুধু পিএনজি ইমেজগুলো দেখাচ্ছে। এখানে যদি আপনি অল ইমেজ দেন তাহলে সবগুলো ইমেজই দেখানোর কথা। ঠিক আছে, ওকে, যাই হোক, সবই আছে। সো আমাদের এই ইমেজটাও পেয়ে গেলাম। তো আমরা চেক করে দেখি যেগুলো এই যে ইমেজটা ডাউনলোড করেছি, এটা ডাউনলোড করেছি আর এটা ডাউনলোড করেছি। ঠিক আছে, আমাদের সব কিছুই পেয়ে গেছি আমরা। এখন আমাদের হেডার ডিজাইন করার জন্য আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই, এটুকু হলেই চলবে। তো এখন তো আমরা ডিজাইন কাজ করতে পারি। সো দেখেন, আমরা ডিজাইন পার্টে চলে যাই। এভাবেই করবেন, একটা পিএইচডিতে একবারে সব ডাউনলোড না করে একটা একটা করে সেকশন ধরবেন, একটা একটা করে কাজ কমপ্লিট করে ফেলবেন, বা একবারও সব ডাউনলোড করতে পারেন, যেভাবে আপনার সুবিধা। ওকে, সো আমরা চলে যাচ্ছি। ক্লাস নাম্বার আজকে হলো 23। ঠিক আছে, সো আমরা এগুলো কেটে দিচ্ছি যে আছে সব। ঠিক আছে, দেখেন পিএইচডি কাজ করার আগেও কিন্তু আমরা কি করলাম, এই যে কাজগুলো কিন্তু করে নিলাম। আমাদের ফন্টগুলোকে লিঙ্ক আপ করে নিয়েছি, স্টার মার্ক দিয়ে আমরা কি করলাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এই রহিমটাকে ব্যবহার করব আইডিয়াল হিসাবে। তো আমরা এখানে এই স্টার মার্কের মধ্যে এই রহিমটাকে ব্যবহার করছি, কারণ এটা একটু রেগুলার, একটু বোল্ড টাইপ। ওকে, আর এখানে তো আমাদের ফন্ট সাম অ্যাড করা আছে, আর আমাদের অরিজিনাল যে সিএসএস আছে সেটাকে অ্যাড করা আছে। সো যথারীতি একটা কমেন্ট করব। কি কমেন্ট করব, আমরা কি ডিজাইন করছি, হেডার পার্ট ডিজাইন করছি। হেডার পার্ট স্টার্ট, হেডার পার্ট ইন্ট, ঠিক সিএসএস এর ক্ষেত্রে এসে তাই। হেডার পার্ট ইন্ট, ওকে। সো আমরা প্রথমে একটা আছে ডিভ ডট মেইন, আচ্ছা ডিভ ডট মেইন না দিয়ে হেডার মেইন এটা নিচ্ছে। এই হেডার মেইনকে ডিভ ডট হেডার মিড নিয়ে নিচ্ছি। সো দেখেন পুরো মেইনটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আগে সেটার কাজ করি, তারপর ব্লারের কাজ দেখাবো, তারপরে এলিমেন্ট বসাবো। সো আপনাকে ব্লারের কাজটা দেখানো হয়নি, ব্লার আমরা কিভাবে দিতে পারি। আচ্ছা, সো আমরা প্রথমে একটা একটা করে ডিভ ভিজিবল করে নিই। ডট হেডার মেইন, আমি তাকে ধরে বলতে চাই তোমার একটা হাইট দিতে চাই 500 পিক্সেল, এবং তোমার একটা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই রেড। সো আগে দেখেন ভিজিবল করতে পেরেছি কিনা, আমরা ভিজিবল করতে পেরেছি। এখন দেখেন এর ভিতরে ডট হেডার মিড, তাকে ধরে বলতে চাই তোমার উইড 80%, তোমার ব্যাকগ্রাউন্ড কালার লিলেন, তোমার একটা হাইট বলতে চাই সেমভাবে 500 পিক্সেল। হাইট টাইট সবই তুলে দিব একটা সময়, এবং মার্জিন অটো করে মাঝখানে দিতে চাই। ওকে, দ্যাটস ইট। সো আপাতত এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে রাখছি, মিডটাকে ট্রান্সপারেন্ট করে রাখছি। ঠিক আছে, এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডে, এই লাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাকে কি নিতে হবে, আমাদের এই ইমেজটাকে নিতে হবে। সো একটা কাজ করি, আমাদের সবচেয়ে বেটার হয় যে এই ফাইলটাকে টোটালটাকে আমরা একটা ইমেজ আকারে সেভ করব। ঠিক আছে, টোটাল এই পিএইচডিটাকে আমরা একটা ইমেজ আকারে সেভ করে নিই। দেখেন সুবিধাটা কোথায় আর কি, ইমেজ আকারে সেভ করলে এটা একদম আমাদের এই প্রজেক্টের মধ্যে রেখে দিচ্ছি। পিএইচডি করব,
ঠিক আছে, এখন আমার আর ফায়ারফক্স এটার ওপেন করতে হবে না। সো দেখেন এই যে সরি এই ফোল্ডার না, সো দেখেন এই যে আমাদের ফুল ইমেজটা এখানে চলে আসছে, ফুল পিএইচডি ইমেজটা চলে আসছে। ক্লায়েন্ট এরকম আপনাকে ইমেজও দিতে পারে, এরকম কোন একটা পিএইচডি সে নিয়ে এসে আপনাকে জাস্ট ইমেজটা দিয়ে দিবে, ইমেজটা দেখে করতে বলবে। সো দেখেন এই যে এই ইমেজটাকে ধরে আমরা ড্র্যাগ করে আমাদের যে ইয়াটা আছে এখানে এনে ওপেন করে দিচ্ছি। সো এটাকে জাস্ট একটা ক্লিক করলাম, তাহলে দেখেন মেইন ইমেজটা, মেইন ওয়েবসাইটটা মূলত দেখতে এতটুকু। ঠিক আছে, তার ডাইরেক্ট ইমেজ দিলে তো আমরা হচ্ছে এই লোগোগুলো ডাউনলোড করে নিতে পারবো না। হ্যাঁ, ডিরেক্ট ইমেজ দিলে লোগোটুকু ডাউনলোড করতে পারবো না, এটা সত্য। বাট সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ড্যামি লোগো বসাবে, সেক্ষেত্রে ক্লায়েন্ট চাই কি জাস্ট ডিজাইনটা তুমি ফলো করো, পরে কন্টেন্ট বসাবা, এটা হচ্ছে মূল জিনিস হয় সেক্ষেত্রে। ঠিক আছে, তখন ক্লায়েন্ট খালি ডিজাইনটা খালি বা ডিজাইন আর কালার কম্বিনেশনটা নেয়, বাকি লোগো ইমেজ যা আছে ওগুলো ক্লায়েন্ট পরে প্রোভাইড করে। ওকে, সো আমরা এটাকে রেখে দিলাম, কারণ এইটাকে দেখে দেখে আমরা আর কি ক্লোন করছি। তো দেখেন এটার নিচে একটা কি আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, তো আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে কাজ করব। এটার হাইটটা একটু বাড়াই, এটার হাইট অ্যাকচুয়ালি এই পর্যন্ত আছে, তো এটার হাইট অ্যাকচুয়ালি আমরা 700-800 করে দিই। কার হাইট বাড়ালাম? মিডের হাইট বাড়িয়েছি, সরি। আমরা মেইনটার হাইট বাড়াচ্ছি 800 পিক্সেল। ওকে, 800 পিক্সেল বাড়িয়ে দিলাম। এখন এর মধ্যে একটা ইমেজটাকে বসাবো। কোন ইমেজটাকে বসাবো? আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বসাবো। তাহলে দেখেন আমরা এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার না করে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজ ফোল্ডারের ভিতরে কি নামে দিয়েছিলাম, হেডার ব্যাকগ্রাউন্ড নামে মেবি, তাই না? হেডার বিজি, হেডার বিজি ইমেজটাকে লিঙ্ক করে ফেললাম। এই যে এই সেই হেডার বিজি ইমেজটা। এখন দেখেন ইমেজটা রিপিট হয়েছে, তাই না? সো ইমেজটাকে যেন রিপিট না করে, তাহলে তার জন্য কি দেবো, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট। সো নো রিপিট তো হবেই, সেটা ঠিক আছে, কিন্তু পুরাটা যেন কভার করে থাকে, তার জন্য ব্যাকগ্রাউন্ড সাইজ 100%, অর্থাৎ হাইট উইথ দুই দিক দিয়ে বরাবর কী হবে, 100% হবে। সো এই হলো আমাদের ইমেজটা একটু রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। জি হ্যাঁ, কাভার দিলে হবে, বাট এটা একটু জুম করে ফেলবে। আমরা যদি এখানে কাভার ব্যবহার করি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, যদি কাভার ব্যবহার করলে দেখেন কি হয়। ঠিক আছে, কাভার ব্যবহার করলে ইমেজটার রেজুলেশন ঠিক রেখে জুম হয়ে যাবে। এখন যেমন দেখেন ইমেজটার রেজুলেশন কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, একটু চ্যাপ্টা হয়ে গেছে, রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন কাভার দেবেন রেজুলেশন নষ্ট হবে না, বাট ইমেজটা জুম হয়ে যাবে। এই দেখেন রুটির কিছু অংশ ভিতরে ঢুকে গেছে। তো যাক, দুইটা পদ্ধতি দেখে রাখলেন। এখন আমাদের দরকার এই যে এখানে ব্লার এফেক্টটা। ঠিক আছে, এখন দেখেন এই ব্লার কিভাবে দিব, এটা হচ্ছে মূল কোশ্চেন। এই যে হেডার মিডের ঠিক উপরে দেখেন এখানে কিন্তু মিড আছে, মিডের মধ্যে আমরা কি করবো, আদার্স এলিমেন্টগুলো বসাবো, মানে এই যে এই হোম লোগো টোগো এগুলো জিনিসগুলো বসাবো। ঠিক আছে, আমরা হেডার মিডের একটা ছোট্ট একটা হাইট ছোট একটা হাইট দিয়ে রাখছি, মানে 200 পিক্সেল হাইট। সেম একই রকমভাবে উইডথ দিয়ে রাখতেছি 200 পিক্সেল, জাস্ট বোঝার জন্য। পরে এগুলাকে বড় করে দেবো আর কি। এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে লিনেন ছিল, লিনেন করে দিচ্ছি। সো দেখেন এখানে সব পুরো ইমেজটার এই মাঝখানের দিকে একটা এই যে এই ইমেজটা চলে আসবে। এখন দেখেন এটা থাকলো, এটার মধ্যে মিড ডিপটা আর কি, এটা আমরা পরে বড় সড়ো করবো আর কি। কিন্তু আমাদের এই যে এই ডিপের উপরে তো আমরা আমাদের যাবতীয় সমস্ত ডিজাইনগুলো করব, এই যে এই হোম লোগো এগুলো বসাবো। কিন্তু তার নিচে এই ডিপটার নিচে আমাকে একটা কী করতে হবে, একটা ব্লার এফেক্ট আনতে হবে। এই ব্লার এফেক্ট আনবো কী করে? সো এটার টেকনিকটা হচ্ছে এই টোটাল মিড ডিপটাকে আমরা কি করব, ডট ব্লার নামে একটা ডিপ নিব, সেই ডিপের মাঝখানে রেখে দিব। ঠিক আছে, এবার দেখেন এই ব্লার ডিপটাকে ভিজিবল করব, ডট ব্লার। ঠিক আছে, ওর একটা হাইট দিয়ে দিব 100%, একটা উইডথ বলে দিব 100%, এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি ব্লু।
তাহলে দেখেন কালারটা আগে পাই কিনা। ড্রাগন কালার ব্লু, সো দেখেন এই দেখেন ব্লু কালারটা চলে আসছে কিন্তু এখানে। এখন একে ধরে আপনি যদি ইয়া করেন যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে যদি এখন আপনি RGBA কালার ব্যবহার করেন, ঠিক আছে, তো আসেন একটা ব্লার এফেক্টের ইয়া নিয়ে আসি। তো ধরেন এই যে এরকম একটা ব্লার নেব, বাটারের নিচে যেরকম একটা ব্লার আছে, এই যে ব্যাকগ্রাউন্ড এই ভ্যালুটা আমরা ব্যবহার করছি সাপোজ ধরেন। সো এটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটা কি সে কোশ্চেন করছে, ওটা কোশ্চেন করছে ডাজন্ট ওয়ার্ক। আমরা এই দুটো প্রপার্টিও ব্যবহার করতে পারি, বাট আমি এর থেকে একটা বেটার কোড খুঁজতেছি। এই যে এই কোডটা। সো আমরা এখানে এটা ব্লার না করে অপাসিটি কমানো যায় না? না, অপাসিটি করাবো না, কেন সেটা ব্যাখ্যা দেবো একটু পরে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে এটা, একটু খেয়াল করি এখন সবাই। সো কালার দেওয়ার সাথে সাথে দেখেন এইবার দেখেন এই যে ব্লার এফেক্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এটা কিন্তু একটু সাদাটে টাইপ ব্লার, আমি একটু ব্ল্যাকি টাইপ ব্লার চাচ্ছিলাম। তো অপাসিটি দিলে ভাই এই যে সাদাটে টাইপ হয়। হ্যাঁ, অপাসিটি দিলে এরকম সাদাটে টাইপ হয়, বাট আমি কিন্তু এখানে যেটা আছে এটা কিন্তু অনেকটা ব্ল্যাকি টাইপ, ঠিক আছে। তো এরকম ব্ল্যাকি টাইপ ব্লার আপনাদের কারো কাছে যদি রেডিমেড কোড থাকে আমাকে একটু প্রোভাইড করবেন। এই যে মনে করেন এটা RGBA অর্থাৎ 60-60-60 এটা ব্যবহার করি। তো এখন একটু দেখি, রাইট, এই যে এটা ঠিক আছে, ঠিক আছে। এখন অপাসিটির ভ্যালুটা একটু কমান, মানে একটু বাড়ান, যেমন 8 করে দিচ্ছি, তাহলে আরও অন্ধকার হবে, অ্যাকচুয়ালি আরও অন্ধকার দরকার, আমাকে আরও অন্ধকার দরকার। 000 এটা ব্যবহার করে দেখবো, দেখি একবারই কালো হয়ে যাবে, দেখি কেমন হয়। এটা কিন্তু একবার অনেকটা কালোর মতোই, আমাদের যে স্যাম্পল ইমেজটা আছে দেখেন অনেকটা কালো, হালকা একটু দেখা যায়, ঠিক আছে। তো এই দেখেন এইটা, তো এখানে ব্লারের যে ব্যাপারটা আছে, তো আমরা একটু স্যাম্পলের সাথে মিলাই, এটা মিলানোটা কিন্তু অনেক টাফ। তো আমরা একটু হেল্প নিতে পারি, আমাদের এখান থেকে একটু হেল্প নিতে পারি। তবে সব পিএইচডিতে কিন্তু এরকম সুযোগ থাকে না যে এই ব্লাডটা নিয়ে গবেষণা করার মতো। তো এই ব্লাডটা কোনটা দেয়, এই যে রেক্টেঙ্গেল, তাই না? সো এই রেক্টেঙ্গেলে কী কী প্রপার্টি আছে আমরা কিভাবে দেখতে পারি? ব্লেন্ডিং অপশনে যাই, এখানে যে 90, এখানে অ্যাকচুয়ালি বোঝার কোনো ওয়ে নাই, RGB full opacity 90%, কারো কোনো আইডিয়া আছে যে এখানকার এই ব্লার এফেক্টটা কিভাবে ধরতে পারি? মানে এখানে ব্লারের যে কোডটা আছে, এই RGBA কোড, এই RGBA কোডটা কিভাবে পেতে পারি? কারো কোনো আইডিয়া নেই? এটা কিন্তু গ্রে কালারের হচ্ছে ডার্কটা দিয়ে ধরছে না, 39, 39, 44, 40, 40, 45, দেখি 40, 40, 45 দিয়ে আমাদের ইয়া থেকে নিচ্ছে আর কি, পিক্সি থেকে। 40, 40,
45 36 36 41 দেখে এই কালারটা ব্যবহার করে রাইট অনেকটা কাছাকাছি যেতে পেরেছি দেখছেন এই যে আমাদের 8GB এখান থেকে 8GB কোডটা নিয়েছে এই যে এখানে ধরেছে ওই দেখেন 8GB এর মধ্যে 36 36 41 সেটা দেখাচ্ছে আর 0.8 এটা হচ্ছে অপাসিটি মানে কতটা হালকা গাঢ় হবে সেটা ডিফাইন করে ঠিক আছে তো এটা 90% অপাসিটি দেওয়া আছে এটাতে তার মানে 90% অপাসিটি বলতে আমাদের যদি আমরা পয়েন্ট মান হিসাব করি তাহলে সেক্ষেত্রে প্রায় 0.9 এরকম একটা ভ্যালু আমরা ব্যবহার করতে পারি গুড এরকম একটা অপাসিটি আমরা তৈরি করে ফেললাম তো এটা একমাত্র এইভাবে করেই পসিবল এটা যদি আমরা অপাসিটি দিয়ে করতাম মানে শুধু অপাসিটি প্রপার্টি দিয়ে করতাম তাহলে দেখেন কি হতো এই অপাসিটি প্রপার্টি দিয়ে করার জন্য আমি ডিফটাকে এটুকু করে রাখছি এখন দেখেন এইখানে আমি একটা টেক্সট লিখব এখানে আমি একটা h1 এর টেক্সট লিখতেছি দেখেন টেক্সট ওকে সো এই কথাটার মধ্যে একটা টেক্সট মি কথাটা দেখেন এখন টেক্সট মি কথাটা কি একদম ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না মানে টেক্সট মি কথাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যেই মাত্র আমি আপনার এই হেডার মিটকে আমি অপাসিটি ব্যবহার করব লাইক ধরেন 0.5 ঠিক আছে একটু খেয়াল করেন লেখা সহ পুরো ডিপটা ব্লার হয়ে যাবে আর দেখেন লেখা সহ পুরো ডিপ ব্লার হয়ে গেছে তাহলে বুঝতে পারছি কেন আমরা অপাসিটি নিয়ে কাজ করিনি পুরাটার উপরে আর কি অপাসিটিটা পাইছে পুরোটার উপর অপাসিটি কাজ করে ঠিক আছে তো এখানে আমাদের পিএইচডি যেটা আছে আমি ব্লার নামের দিকটাতেও দিতাম তারপরেও পুরোটাতে পেতো না হ্যাঁ পুরোটাতেই পেতো তখন আর এই মানে ওর ভিতরে আপনি যতই লেখা লেখেন না কেন যত ছবি দেন না কেন সবটার মধ্যেই আপনার কি হতো এই ব্লার এফেক্টটা থাকতো সো এর জন্য আমরা অপাসিটিটা ব্যবহার করব না ঠিক আছে আমরা ব্যবহার করব কি এরকম 8GB ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব আর এটাকে ধরার ওইটা মাত্র যেভাবে করে দেখালাম এভাবে করি ঠিক আছে টেকনিকটা এটাই তো এখন দেখেন আমাদের মোটামুটি আমাদের কাজ অনেকটা হয়ে গেছে আমরা আই হোপ বুঝতে পেরেছি এখানে আমরা আর কোনো কাজ করার আর কোনো জায়গা নেই এতটুকু আপনাদের দেখানো দরকার ছিল এতটুকু দেখিয়েছি সো আমরা এখান থেকে অপাসিটিটা তুলে দিচ্ছি অপাসিটি তুলে দিব এবং মিড ডিফটাকে আমরা উইড কত করেছিলাম 80% উইড উইডটার 80% কাজ করছে না এই উইড বাদ দিয়ে দিচ্ছি উইড 80% পাবে উইড 80% এবং এটার উইড 80% না ঠিক 90% এর মতো দিলে ভালো লাগবে যেমন না 80% ঠিকই আছে 80% দিচ্ছি wait okay with 80% okay আর হাইট কতটুকু পাবে হাইট 100% ওকে সো এখন দেখেন যে এখানে আমাদের পরবর্তী কি আছে এই মেনুগুলো আছে তার মাঝখানে কি আছে একটা লোগো আছে তাহলে এখানে বলেন এটার স্ট্রাকচারিংটা কি হবে এটা যদি হয় হেডার মেনুকে আমরা কয় ভাগে ভাগ করব 3 ভাগে একটা ভাগে এটা ধরেন এটা হচ্ছে আপনার 30% এটা 30% না এটা ধরেন 40% 80% বাকি 20% জায়গা দেব কাকে লোগোকে বুঝতে পেরেছে হ্যাঁ কিংবা এই সবগুলোকে যদি আপনি সমান ভাগে ভাগ দেন একটা হচ্ছে এটা একটা হলো এটা আর একটা হলো টোটালটা এটা মানে 3টা ভাগে ভাগ করেন এবং সবাই মাঝখানের দিকে থাকবে এটাও করতে পারি আমরা মানে উপরেরটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি তাহলে হেডার মিটকে ধরে আমরা প্রথমে একটা ডিভ নিচ্ছি ডিভ ডট হেডার মেনু এই নামে হেডার মেনুকে আমরা কয় ভাগে ভাগ করব 3 ভাগে ডিভ ডট হেডার মেনু লেফট হেডার মেনু লেফট এবং হেডার মেনু মিড হেডার মেনু রাইট সো 3টা ডিভে ভাগ করলাম সো এই তিনোটাকে ধরে এখন আমরা কি করব ফ্লোট লেফট করে দেব ফ্লোট
লেফট, একেও তাই ওকেও তাই। ওকে, তো প্রত্যেকটার মধ্যে আমি আর এইভাবে ভেঙে চুরে না করলাম, ঠিক আছে। হোম অ্যাবাউট মেনু অফার, হোম অ্যাবাউট মেনু অফার, তারপর একটার মধ্যে এখানে একটা ইমেজ, মিডের মধ্যে একটা ইমেজ বসবে। হ্যাঁ অ্যাঙ্কর থেকে রাখবেন না? হ্যাঁ অ্যাঙ্করটাকে দিয়ে দিয়েন আপনারা, সমস্যা নাই। সো আমরা এখানে ইমেজ নিয়ে নিচ্ছি, আমি শর্টকাটে কাজ করে ফেলছি আর কি, লোগো পিএনজি। তারপরে এটার মধ্যে আবার সেম এই ইউআরএলগুলো আছে, এগুলো আমরা জাস্ট এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দেখেন আমাদের সব কিছু এখানে চলে আসলো, ঠিক আছে। এরা তিনজনই পাশাপাশি আসছে, কিন্তু তাদের উইড কিন্তু ফিক্স না, এদের প্রত্যেকে এখন উইড দিয়ে দিচ্ছি 33 পয়েন্ট, বলেন কত দিব? 33%, রাইট, 33.33% দিয়ে দিলাম। এখন হচ্ছে প্রত্যেকের উইড হলো 33.3% এবং প্রত্যেকেই কি হবে? টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইন, বলেন মিডকে টেক্সটাইল লাইন সেন্টার করলে যাবে? মিডের মধ্যে কে আছে? হ্যাঁ ওকে টেক্সটাইল লাইন সেন্টার করলে যাবে, কারণ আমি ডিফকে ধরে বলতেছি। প্রত্যেকের টেক্সটাইল লাইন সেন্টার। তো এবার দেখেন রিলোড দেন, দেখেন প্রত্যেকে এখন সেন্টারের দিকে আছে, দেখছেন অটোমেটিক্যালি। এখন এই লিস্টগুলোকে পাশাপাশি নেওয়ার পালা। এখন দেখেন এই যে মেনু লেফটের ভিতরে ইউএল এলআইগুলোকে ধরবো, মেনু লেফটের ভিতরে আমি কিন্তু অনেক শর্টকাটে করলাম, এখন কিন্তু আর ভেঙে ভেঙে করিনি। আপনারা একটু এগুলো সবগুলো কাজ ভেঙে ভেঙে করবেন, তাহলে শিখতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখেন মেনু লেফটের ভিতরে ইউএল এলআই যেগুলো আছে ওদেরকে এখন আমি কি করব? ডিসপ্লে ইনলাইন ব্লক। তো তারা পাশাপাশি চলে আসবে, সেম একই ভাবে এদেরকেও আমি বলবো কাজ শেষ, ইনলাইন ব্লক। এখন তাদের চতুর্দিকে একটু পেডিং দরকার, তাই না? তো দেখেন তাদেরকে আমি পেডিং দিয়ে দিচ্ছি, পেডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল, চোখের আন্দাজে দিয়ে দিলাম। বাকি পারফেকশনের কাজ বাসায় করবেন, ঠিক আছে। একও ঠিক তাই, ঠিক আছে, সেম জিনিস দিয়ে দিচ্ছি, দ্যাটস গুড, হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী সেকশনে এটার কাজ, ঠিক আছে। এখন এখন এই ক্ষেত্রে আমরা কি করব? নতুন করে আরো একটা ডিপ নিব, এই ডিপটা দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে ইমেজ থাকবে আর একটা পাশে এই কন্টেন্টটা থাকবে। সো আমাদের এই টোটাল এই পোর্শনের কাজ শেষ, অর্থাৎ একদম হেডার যে মেনুটা ছিল মেনুর কাজ শেষ আমার। ঠিক একই রকম ভাবে এখন আমরা আরো একটা ডিপ নিচ্ছি, হেডার ডট, এখন ক্লাসের নাম কি দিতে পারি বলেন? হেডার কন্টেন্ট, স্যার বডিও দিতে পারি, হেডার বডি, হ্যাঁ এটাও একটা সুন্দর টার্ম। এই ধরনের ক্লাসগুলো কিন্তু দেখবেন নর্মালি যে প্রফেশনাল যে ডিজাইনগুলো আছে ওগুলোতে এই টার্মগুলোই, মানে এই ধরনের ক্লাসের নামগুলোই ব্যবহার করে। তো হেডার বডি আমরা নিলাম, এই যে এটাকে এখন আমরা আরও দুই ভাগে ভাগ করব। তো একটা হচ্ছে ডিপ ডট হেডার বডি লেফট, মনে রাখবেন ওই মূল ক্লাসের নাম ধরে ক্লাস নাম দিবেন। এত করে একটা সুবিধা আছে যে আপনাকে পরবর্তীতে এগুলোকে ট্র্যাক করা অনেক সহজ হয়, ঠিক আছে। এটাকে আমরা লেফট করে দিচ্ছি, আর সেম টু সেম এটাকে আমরা রাইট করে দিচ্ছি, RIGST। এখন এদেরকে আমরা কি করব? অর্ধেক অর্ধেক জায়গায় দিয়ে দেবো তাদেরকে, সেম টু সেম, ঠিক আছে। তো আমরা ক্লাস দুটোকে ধরছি, ধরে আমরা তাকেও আমরা কি করব? ফ্লোট লেফট করব এবং উইড কত করে দেবো বলেন? 50%, রাইট, থ্যাংক ইউ।
উইথ 50% করে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমরা ডট হেডার বডি রাইট তাকে ধরে বলে দিব যে ফ্লোট লেফট, তারপর হচ্ছে উইথ বলে দিব 50%। দ্যাটস ইট। সো বলে দিলাম, তারা অলরেডি চলে গেছে, কোনো সন্দেহ নেই। এবার এখানে একটা ইমেজ হবে, ইমেজের কোন ইমেজটা হবে, হেডার কি জানি ইমেজ ছিল, এটা লেফট ইমেজ এটা, ঠিক আছে। আর রাইটে এসে আমাদের কি বসবে, কন্টেন্টগুলো বসবে। একটা কন্ট্যাক্ট ফ্রম কন্ট্যাক্ট আস, এই কথাটা আমরা এই দেখেন এই কথাগুলো আমরা সবচেয়ে বেটার এখান থেকে কপি করে নিয়ে আসবো টপ করে। হ্যাঁ দেখেন, টপ করে কপি করলাম, ওকে দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এখানে আমরা এটাকে H1 এ নিব, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে কি আছে, এই এই কথাটা আছে, এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটাকে একটা কিছু দেবো প্যারাগ্রাফে, প্যারাগ্রাফে দিয়ে ফেললাম। তারপর আছে একটা কন্ট্যাক্ট আস, একটা বাটন, অর্থাৎ এটাকে আপনি চাইলে ইনপুট টাইপ, মানে ইনপুট টাইপের মধ্যে নিতে পারেন, বাটনে নিতে পারেন, যেমনি ইচ্ছা। আমি বাটনে নেই, ঠিক আছে। ওকে দ্যাটস ইট। অনেক কিছু করে ফেলছি। সো আমরা একটু আউটপুট দেখে ফেলি এখন। সো এই দেখেন এগুলো চলে আসছে সব। এখন এটাকে ধরে এখন আমাদের সাইজ করার পালা, ঠিক আছে। সাইজ করার পালা হচ্ছে এরকম যে এটার ইমেজ সাইজ ঠিক আছে, এখানে আর কিছু করে না। ইমেজটাকে জাস্ট ধরে এখন কি করব, মাঝখানের দিকে আনবো। তার মানে ইমেজটাকে ধরবো এখন। ও হে ইমেজ, তুমি কোন ডিবের মধ্যে আছো, এই লেফট ডিবের মধ্যে আছো, এই লেফট ডিবের ভিতরে যে ইমেজটা আছে আমি তাকে ধরে বলতে, আচ্ছা এই লেফট ডিবকে ধরে এখানে টেক্সট লাইন সেন্টার করেন, সমস্যা নেই। তাহলে ইমেজটা দেখবেন মাঝখানের দিকে চলে আসবে। এই দেখেন ইমেজটা মাঝখানের দিকে চলে আসছে। এখন এই টেক্সটটা কিন্তু লেফট সাইডে আছে, এই টেক্সট কিন্তু মাঝখানে, এটা কিন্তু লেফট সাইড দিকে আছে। সো ওকে কোনো কিছু করার দরকার নেই। এখন কি করেন, এখন এই টেক্সটটাকে ফন্টের সাইজটা অনেক বড় করে দেন, ঠিক আছে। আমরা এখন কি করব, এই হেডার এইটাকে ধরবো, হেডার রাইটটাকে ধরবো। হেডার রাইটের ভিতরে যে H1 আছে আমি তাকে ধরে বলতে চাই তোমার ফন্ট সাইজ প্রায় 80 পিক্সেল, দেখি কত বড় হয় আর কি। আমার মনে হয় পারফেক্ট, ফর পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে একটু বোল্ড করব, ফন্ট ওয়েট বোল্ডার। অ্যাকচুয়ালি বোল্ডার কাজ করবে কি না, কাজ করে না। ফন্ট ওয়েট 1000 করে দেন তো। অ্যাকচুয়ালি এই ফন্টটাতে দোষ আছে, এই ফন্টটা বেশি বোল্ড হতে চাচ্ছে না, ঠিক আছে। এখানে যদি একদম এক্সাক্ট এই ফন্টটা পেতাম, এখানে যে ফন্টটা এখানে ব্যবহার করা হয়েছে এক্সাক্ট যদি এই ফন্টটা পেতাম, তাহলে আমাদের এই প্রবলেমটা অনেকটা সলিউশন হয়ে যেত, ঠিক আছে। দেখেন এই ফন্টটা কি সুন্দর বোল্ড হয়ে আছে। তো আমাদের যেহেতু সুযোগটা নেই, সেহেতু আর কিছু করারও নেই, তো আমাকে এইভাবেই ব্যবহার করতে হবে। তাকে সর্বোচ্চ বোল্ডটাই দিয়েছি। সো এখন আমাদের এই ফন্টটাকে ধরবো, নিচের প্যারাগ্রাফগুলোকে ধরবো। সো এটাকে বোল্ড করে দেই জাস্ট, ওকে। ডট হেডার বডি রাইট, এর ভিতরে যে প্যারাগ্রাফ আছে আমি তাকে ধরে বলতে চাই তোমাদের ফন্ট ওয়েট বোল্ড এবং তোমাদের ফন্ট সাইজ 25 পিক্সেল। যদি বেশি বড় হয়ে যায় ছোট করে ফেলবো। সো বোল্ড হয়েছে, 25 পিক্সেল পেয়েছে মেবি। ফন্ট ওয়েট লিখছেন না, ফন্ট সাইজ আই হোপ চলে। ও আচ্ছা, আরেকটু বড় করলে ভালো হবে। 3 লাইনের তো, 3 লাইন বলতে এখানে দেখেন একটু পেডিং ব্যবহার করতে হবে আর কি। লেখাটার মধ্যে একটু পেডিং ব্যবহার করলে একটু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু পেডিং দিব, রাইট। সো এখানে একটা পেডিং ব্যবহার করব। পেডিং ডানে বামে কোথাও না, জাস্ট বাম সাইডে পেডিং ব্যবহার করব। তার জন্য 4টা ভ্যালু ব্যবহার করছি। তার মানে দেখেন এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে বামে, সরি এটা হচ্ছে ডানে। তো এই ডানে আমরা পেডিংটা ব্যবহার করছি 10 পিক্সেল, ঠিক আছে। সো এই দেখেন 10 পিক্সেলের পেডিং আর একটু দরকার। এখন এইখানে পুরো ডিপটাতেই ডান পাশে পেডিং দিলে ভালো হতো না?
এটা একটা লজিক্যাল কথা বলেছেন, করা যেতে পারে। ঠিক আছে, পুরো ডিপটাতে আমরা ব্যবহার করতে পারি এই প্যাডিংটা। এই প্যাডিংটা এখানে না দিয়ে আমরা পুরো কোন ডিপটা, এই রাইট ডিপটার মধ্যে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো আমরা প্যাডিং রাইট করলে ডিপ বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিপে করা যাবে না, ফ্লোট লিফট করে না এদেরকে, সো এটা করা যাবে না। সো আমরা আগের অবস্থায় চলে আসলাম। এখন এক কাজ করি, আর একটু বাড়াই দিই, 20 পিক্সেল করে দিই। ঠিক আছে, যাক চলছে কোনো রকম, বাসায় বসে এগুলো পারফেক্ট করেন। এখন এই যে কন্টাক্ট আছে বাটনটা নিয়ে কাজ করব এখন। তো এইটার ভিতরে যে বাটন আছে, আমি তাকে ধরে বলতে চাই তোমার বর্ডার নান। আজকাল বাটনে কেউ বর্ডার ব্যবহার করেই না। ঠিক আছে, বর্ডার নান, কোনো আউটলাইন কেউ ব্যবহার করে না। ঠিক আছে, আউটলাইন নান। ঠিক আছে, একবারেই ধরে ইয়া করে দেওয়া যায় না ভাইয়া? কি নাম করে দেওয়া যায় না? একবারে ধরে যে উপরে ধরে বলে আসতে হবে। হ্যাঁ, সেটাই করতে। ঠিক আছে, সমস্ত বাটনে ইউজ করি না আমরা। রাইট। সো এখন অনেক কিছু আছে, অনেক প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে একটা প্যাডিং দিচ্ছি, এখানে উপরে নিচে কতটুকু দিলে ভালো লাগবে? উপরে নিচে 15, ডানে বামে 20। উপরে নিচে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। ঠিক আছে, সো আমরা দেখি সে কতটুকু প্রসারিত হয়। আরেকটু বড় করতে হবে। তাহলে আরেকটু বড় করার আগে ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিই। ফন্ট সাইজ এখানে করে দিচ্ছি 25 পিক্সেল, যেমন ফন্টটা অনেকটা বড় আছে। ওকে, এবার তাকে একটু বোল্ড করব। তাহলে ফন্ট ওয়েট বোল্ড। এই যে এটা বোল্ডই হয় না। এক কাজ করেন, একটু বোল্ড টাইপ সিমিলার কিছু খুঁজলে দেখবেন যে আরও ভালো হবে আর কি। তো যাই হোক, এর চেয়ে আর বোল্ড হচ্ছে না, কিছু করার নেই, ওগুলোকে বোল্ড করা যাচ্ছে না। তো এখন দেখেন, উপর থেকে তাকে একটু মার্জিন দিব, বাটনটাকে একটু মার্জিন টপ কতটুকু দেওয়া যায়? 30 পিক্সেল দেওয়া যায়। মার্জিন টপ করে দিলাম 30 পিক্সেল। সো সে 30 পিক্সেল নিচে নেমে আসছে। এখন টোটাল যে ইয়াটা আছে, এই যে টোটাল যে আমাদের এই যে টোটাল যে হেডার বডিটা আছে, একে ধরে এখন কিছুটা মার্জিন টপ দিব। টোটাল হেডার বডি কোথায়? ও আচ্ছা, হেডার বডিকে আমরা ধরি নেই, তাই না? বডি লেফটের ঠিক উপরে আমরা হেডার এটাকে ধরছি। ঠিক আছে, এবার এটাকে ধরে উপর থেকে একটু মার্জিন টপ দিব। মার্জিন টপ দিচ্ছে এখানে প্রায় 100 পিক্সেল। ঠিক আছে, কারণ যথেষ্ট পরিমাণ গ্যাপ আছে। সো দেখেন, একই মার্জিন টপ দেওয়াতে অনেক কিছু নিচে নেমে আসছে। রাইট, মিডকে ধরে, ও কোন ডিপের আন্ডারে আছে? মিডের আন্ডারে আছে। তাহলে মিডকে ধরে আমরা কি করব? ওভারফ্লো হিডেন। ঠিক আছে, সো এখন এটাকে রিলোড দেন। সো ঠিক হয়ে গেছে। আমাকে আরও ওর মধ্যে কি আদৌ 100 পিক্সেল কাজ করছে? এক কাজ করেন, আগে আপনি এই যে এই হেডার বডিটাকে আগে একটা ব্যাকগ্রাউন্ডে ভাসায় নেন আগে তাকে, তারপরে কাজ করব। হেডার বডি কোথায়? এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার দেন রেড। ঠিক আছে, সো ব্যাকগ্রাউন্ড কালার দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বলেন তো? এটাকে ওভারফ্লো হিডেন করেন, ফ্লোট লেফট করা হয়েছে ওদের মাঝখানে। এবার দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যায়। এই কষ্টটা বুঝে গেছে, এই টেকনিকটা। এই যে এখানে কি কেন ব্যাকগ্রাউন্ড দেখা গেল না? এই দেখেন, এই দুইটা ডিপকে, এইটা হলো মেইন ডিপ, এই ডিপের মধ্যে দুটো চাইল্ড ডিপ আছে। এদেরকে কি করা হয়েছে? ফ্লোট লেফট করা হয়েছে। আমরা জানি এদেরকে যদি ফ্লোট লেফট করি তাহলে কি হবে? মেইন ডিপটার ব্যাকগ্রাউন্ড কালার চলে যাবে। এটা হচ্ছে ফ্লোট লেফটের একটা দোষ। তো আপনি মেইন ডিপটাকে যদি ওভারফ্লো হিডেন করেন তখন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের মেইন ডিপ। এখন আমরা মেইন ডিপটাকে ধরে আমরা কি করব? এখন এই যে বডিটাকে ধরে এখন আমরা মার্জিন টপ ব্যবহার করব। একটু দেখি এখন মার্জিন টপটা সে পায় কিনা। সো তার মানে পাচ্ছিল, ঠিকই আছে, যথেষ্ট পরিমাণ। কোথায় কতটুকু নামলো সে? আরেকটু নামানো যায়, 200 পিক্সেল।
ঠিক আছে, মার্জিন টপ 200 পিক্সেল, মার্জিন টপ 200 পিক্সেল। এখন বলেন আমার তো অ্যাকচুয়ালি তার রেড ব্যাকগ্রাউন্ড দরকার নেই, তাহলে এই দুটো জিনিস আমার কেটে দিচ্ছে এখন, অযথা ওভারফ্লো হিডেন ব্যবহার করব না, তাহলে ঝামেলা করে ডিজাইন, এটা আপনাদের সবসময় বলেছে। এখন দেখেন এখানে যে কালারটা আছে, কালারটা আমরা পিক্সিতে ধরে ফেললাম, কালার কোডটা দিয়ে এখন আমরা বাটনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা সেই কালারটা দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। বাটনের কোনাগুলো মনে হয় কার্ভ করা আছে, রাইট, তাহলে কি দেওয়া আছে, একটা বর্ডার রেডিয়াস, ঠিক আছে, বর্ডার রেডিয়াস এখানে কত দিতে পারি, 5 পিক্সেল ব্যবহার করতে পারি। দ্যাটস ইট। দেখেন এখানে কিন্তু কালারটা একটু অন্যরকম লাগতেছে, আমরা কিন্তু এক্স্যাক্টলি ওই কালারটা নিতে পারি নাই। আচ্ছা এই কালারটা বুঝবো কি করে, কে বলতে পারবে একটু আমাকে, এই কালার কোডটা পাবো কি করে? এই যে এখান থেকে দুটা কালার কোডে পার্থক্য আছে, আমরা শুনতে পাচ্ছি? একই কালার আসলো, এই ধরনের এত পার্থক্য হয় কি করে? স্যার এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে লিনেন আর ওটা তো ব্ল্যাক। ও আচ্ছা আচ্ছা, সেটাও হতে পারে একটা কারণ। ঠিক আছে, তো আমরা আসেন ওই লিলেন ব্যাকগ্রাউন্ডকে তুলে দিব, এই লিলেন ব্যাকগ্রাউন্ড তুলে দিচ্ছি, ওর ব্যাকগ্রাউন্ড এখন আমার কোনো দরকার নেই, কাজ শেষ আমার। রাইট, এখন অনেকটা মিল আছে, থ্যাংক ইউ। আসলে চোখের ইয়াতে না, তারপরে এটা একটু লাইটার বেশি, ঠিক আছে। তো যাই হোক, এটাই আর কি। তো আমাদের এটার কালার সাদা, এটার কালার সাদা, সমস্ত কিছু কালার সাদা, মানে যত টেক্সট আছে সবার টেক্সটের কালার সাদা। তো আমি এক কাজ করি, সমস্ত টেক্সট না, ঠিক সমস্ত না ভাইয়া, কোনটা কাজ করে এটা হচ্ছে উপরের এগুলো সব সাদা, তাই না? তার মানে এই যে এখানে যে ডিফটা আমরা ব্যবহার করছি, হেডার মেনু, হেডার মেনু কোথাও ধরেছে? এই যে হেডার মেনু না, হেডার মেনু লেফট, হেডার মেনু, এই হেডার মেনু ডিভের ভিতরে যত টেক্সট আছে সবাইকে সাদা করে দেবো। ডট হেডার মেনু, ওর ভিতরে সব টেক্সট মানে কালার হোয়াইট করে দিচ্ছি, মানে বারবার সব জায়গায় দেওয়া হচ্ছে, একবারে করে দিলাম, দেখেন সব কালার সাদা হয়ে যাবে। গুড। এখন আমাদের এইটাকে করতে হবে এই কালারের মতো, স্যার শুধু একটা স্যার এই যে অরেঞ্জ কালার আছে ওটা স্পেন দিয়ে আমরা ধরতে পারি। হ্যাঁ ওটা আমরা স্প্যান দিয়ে বা ইনলাইন করতে পারি। এই যে এখানে আমরা ইনলাইন দিয়ে শুধুমাত্র এটাকে কালার দিয়ে দিচ্ছি, কোনটা, এই যে আমাদের যে ইয়ার কালারটা, এই যে এই কালারটা, ঠিক আছে। তো এটা আপনার যেভাবে যখন সুবিধা হয় আর কি, যেভাবে ইনলাইন হোক স্প্যান দিয়ে হোক যেভাবে হোক ধরতে পারলেই হলো। এই যে সো এখন এটাকে ধরবো, এটাকেও আমরা এখন, এটা অলরেডি মনে হয় ধরা আছে কোথাও, যে H1, এই যে এখানেও আমরা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, একই কালার, হ্যাশট্যাগ, দ্যাটস গুড। এই কালারটা সাদা করে দিব, এই কালারটা হোয়াইট। সো আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি। সো দেখেন অলমোস্ট সিমিলার দেখতে, ঠিক আছে। খালি ফন্টগুলো যদি একটু মিলানো যেত তাহলে ডিজাইনটা অলমোস্ট সিমিলার হয়ে যেত। এক কাজ করেন, উপর থেকে কিন্তু দেখেন তারা কিন্তু একটু গ্যাপ আছে, তার মানে টোটাল যে হেডার ইয়াটা আছে, টোটাল যে হেডার মেনুটা আছে তাকে ধরে একটা মার্জিন টপ দেন, মার্জিন টপ 30 পিক্সেল, দেখেন তো এই যে নিচে নামছে, ঠিক আছে, এখন ঠিক আছে। সো এই হলো আমাদের সেই ডিজাইন, আপনারা বাসায় বসে বসে বাকিটুকু করবেন। আমার শুধু দেখানো দরকার ছিল ব্লার এফেক্টটা কীভাবে দিয়ে কাজ করতে হয়, এটা আমরা দেখে ফেললাম। এই ডিজাইনের বাকি চ্যালেঞ্জিং পার্ট হতে পারে আপনার জন্য এইটা, এই যে এই সেকশনটা কীভাবে ডিজাইন করতে হবে। মনে রাখবেন এখানে পজিশন দিয়ে কাজ করতে হবে, টোটালটা একটা ডিপ নিতে হবে, এতটুকু বড় একটা ডিপ নিতে হবে। এই ডিপের মধ্যে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ব্যবহার করতে হবে এই যে কার্ভটাকে, আর বাকি যে ছবিগুলো আছে এগুলোকে পজিশন দিয়ে ধরে ধরে তাকে যে যার জায়গায় বসাতে হবে। আপনাকে আমি ট্রিক্সটা বলে দিলাম,
আর বাকি আর কোনো সেকশনই আপনাদের জন্য চ্যালেঞ্জিং না, বাকি সব সেকশনই আপনারা পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি কাজটা? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার পিএইচডি ফাইলটা আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, পিএইচডি ফাইল দিয়ে দেবো আমি, সমস্যা নেই। সো আমাদের এতটুকু হচ্ছে আমাদের হেডার পার্টের কাজ। নেক্সট পার্ট যখন শুরু করবেন এটাকে মিনিমাইজ করে ফেলবেন, ওটা কাজ শেষ, পরে আবার নতুন করে কমেন্ট করে কাজ শুরু করবেন। প্রত্যেকটা সেকশন যেন কি হয়, ইন্ডিভিজুয়াল হয়। আজকে দেখেন এই যে কাজটা করলাম, দেখেন তো কোনোটার সাথে কোনোটা কোনো ভেজাল করেছে যেভাবে করে করলাম। এখানে একটা জিনিস দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে এই কাজটাকে যখন আমি রেসপন্সিভ করতে যাব তখন দেখবেন বুটস্ট্র্যাপে আমরা যখন বুটস্ট্র্যাপ করে ফেলবো এই ডিজাইনটাকেই আমরা কনভার্ট করে ফেলবো। কিভাবে করে? আমরা জাস্ট বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা নিব, এই পুরো কোডটাকে ধরে ওই বুটস্ট্র্যাপের ফ্রেমের মধ্যে বসাই দেব, তাহলে সেটা রেসপন্সিভ হয়ে যাবে। সো এই যে কোডিং প্যাটার্ন, আপনি আগে স্ট্যাটিক ডিজাইন করা শিখেন, রেসপন্সিভ একদিনের কাজ শিখান। খালি রেসপন্সিভে জানবেন কিভাবে করে রো কলামগুলো হ্যান্ডেল করতে হয়, আর কিচ্ছু নেই রেসপন্সিভে, মানে বুটস্ট্র্যাপে আর কিছুই নেই। আপনি স্ট্যাটিক ডিজাইন করা ডিজাইনে যতটা বস হবেন আপনার জন্য পুরো ওয়েব ডিজাইন সেক্টরটাই সহজ। ওকে, দ্যাটস ইট। আজকে আপনাদের জন্য এই পর্যন্তই। আপনাদের জন্য কিন্তু উইকেন্ড 2টা অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের নেক্সট শনিবার তো ক্লাস, তাই না? ফ্ল্যাগ বক্সের প্রতিটা অ্যাসাইনমেন্ট আমি যেন আপনাদের দেখি, আর এখন যে পিএইচডিটা দিব এই পিএইচডিটা কমপ্লিট করবেন নেক্সট শনিবারের মধ্যে, ঠিক আছে? আর যেহেতু অলরেডি ডিজাইন দেখাইছি, সো আমি আর ওই ভিডিও দেখাবো না, ওই ভিডিও দিব না, আপনারা এই ভিডিও দেখে নিন, কোনো সমস্যা নেই। এইভাবে করে কাজ করবেন, প্রবলেম নেই, ঠিক আছে? যদি না দেখাতাম তাহলে হয়তো ভিডিওটা দিতাম, যেহেতু দেখিয়েছি কাজ তাহলে আর ভিডিওটা দিব না, ঠিক আছে? আপনাদের অপোজিট যে ব্যাচ আছে, মানে কালকের যে ব্যাচ আছে, হয়তো বা আমি সেখানে এসে যান এই সেক্টরটা করে দেখাবো। ওইটা আপনারা কোন ব্যাচ জানি? 23 ব্যাচ না 24 ব্যাচ, তাহলে হ্যাঁ 24, তাহলে 23-এর ক্লাসটা ফলো করে সেখানে হয়তো আমি আরও কিছু ইউনিক ডিজাইন নিয়ে কাজ করব। আর কিছু ইউনিক ডিজাইন বলতে আমি আপনাদের আরেকটা পিএইচডি ধারণা দিই, ঠিক আছে? জাস্ট কাজের ধারণা পাবেন, কিন্তু কাজ নিজে থেকে করতে হবে। আমি সাপোজ ধরেন এই পিএইচডিটা ওপেন করছি, আমি আরেকটা পিএইচডি ওপেন করছি, যেটা দেখে আমরা শেপের কাজগুলো, শেপ দেখানো হয়েছে না আপনাদের? হ্যাঁ, শেপ দেখানো হয়েছে। তো শেপের এক্সাম্পল দেওয়ার সময় আমি এটার কাজটার কথা বলেছিলাম, ঠিক আছে? তো এই কাজগুলো এখানকার হচ্ছে, মনে করেন এই যে এখানে এই কার্ভটা আমরা কীভাবে আনবো এই ব্যাপারে ধারণা দিব, তারপর এখান থেকে এই ধারণাটা পাবেন, ঠিক আছে? এই শেপগুলো ধারণা পাবেন, ঠিক আছে? তো সেই ক্লাসটা ফলো করলেন, এটাই আর কি। আজকে ইমেজের ইমেজটা আর হচ্ছে ভিডিওটা দেওয়া হবে না আজকে ক্লাসে, মানে আজকে ক্লাসে যে ভিডিওটা করলাম আর যেটা করলাম দেওয়া হবে। হ্যাঁ, আজকের ক্লাসের ভিডিও দেওয়া হবে, হ্যাঁ অবশ্যই। এবং পিএইচডিটা আমি এই যে আপনাদের ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে না, আপনাদের ড্রাইভ লিঙ্কে যান, আজকের ক্লাসে আমি ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপলোড করে দিচ্ছি। আপনাদের ব্যাচ এই যে 24, এই যে আজকের ক্লাস হচ্ছে আপনার 23 নাকি? স্যার 23 ক্লাস আছে। হ্যাঁ, আজকে 23 নম্বর ক্লাস। সো এই যে 23 নম্বর ক্লাসে আমি ক্রিয়েট করছি, এর মধ্যে আমি যে পিএইচডিগুলো আপলোড করে দিচ্ছি, 3টা পিএইচডি দিয়ে দিচ্ছি। ভাই আজ যে সফটওয়্যারে কোড করছিলেন ওইটার নাম কি? ওটা কি সাবলাইম টেস্ট সফটওয়্যার নাকি অন্য কোনো? আজকে যে ডাউনলোড করতে হবে? ও আচ্ছা, এই যে পিএইচপি স্টর্ম, এটা মানে এই সফটওয়্যারটা? জি জি। না, এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা আপনারা যে কেউ পারবেন না।
এটা ডাউনলোড করলে 30 দিন পর্যন্ত ফ্রি ব্যবহার করতে পারবেন, তারপর আর ব্যবহার করতে পারবেন না। তবে আজকালের মধ্যে আমি একটা টিউটোরিয়াল পাবলিশ করব, যদি আপনাদের ইউনিভার্সিটি মেল থাকে তাহলে এই PHP স্ট্রমের অ্যাক্সেস আপনারা নিতে পারবেন, ঠিক আছে? জি তো যদি আপনাদের ইউনিভার্সিটি মেল থাকে তাহলে আপনার স্টুডেন্ট কপি নেবেন সে ভিডিওটা দেখে, তাহলে আপনারা এই সফটওয়্যারটা প্রায় 4-5 বছরের জন্য লাইসেন্স পাবেন, ঠিক আছে? মানে যতদিন আপনার স্টুডেন্ট থাকবে। হ্যাঁ, ইউনিভার্সিটি ডোমেন মেল যেটাকে বলছি আমরা, যেখানে আপনার মনে করেন এরকম থাকবে, আপনার আইডি থাকতে পারে, আপনার নাম থাকতে পারে, না যাই থাকুন না কেন থাকবে @ACU কিংবা @DIU এরকম থাকবে, ঠিক আছে? ইডিও মেল। স্যার বলছিলাম যে স্যার হ্যাঁ সাবলেম টেক্সটের ওটা স্যার পারচেজ করতে বলছি স্যার, ওটা মেসেজ দিতে বারবার আনরেজিস্টার্ড, ওটা কি স্যার, ওটা কি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে? ওইটার ভ্যালিড তা বলতে পারবো না, ওই সাবলাইনে ওই মানে রেজিস্টার বলতে কোনো কিছু নাই, ওটা মাঝে মাঝে একবার দুইবার আসবে, ওটা কেটে দিবেন তাহলেই হবে। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। অ্যাটেন্ডেন্সগুলো একটু দিবেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল, স্যার ফাইবার অ্যাকাউন্ট কি খুলে ফেলবো? এখনো খোলা হয়নি। ফাইবার অ্যাকাউন্ট এখনো খোলেননি? অবশ্যই খুলে ফেলতে হবে। হ্যাঁ, ভিএস কোডটা কেমন ভাইয়া? ভিএস কোডটাও ভালো, ওখানে অনেক। এটার মধ্যে হচ্ছে সেরকম কোনো পার্থক্য আছে পিএস আমার এটার মধ্যে? হ্যাঁ, পার্থক্য অবশ্যই আছে। যত সফটওয়্যার থাকুক না কেন, PHP স্ট্রমের উপরে কোনো সফটওয়্যার নেই, মানে এডিটর নেই ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, আচ্ছা ঠিক আছে? এবং PHP স্ট্রমে কাজ করার সুবিধা অনেক, মানে কাজ অনেক সহজ করে দেয়, মানে যারা কাজ করে তারা বুঝবেন আর কি যে এই সফটওয়্যার অনেক সুবিধা। যতই VS কোড বলেন, ব্র্যাকেট বলেন, তারপর হলো ড্রিম ওয়েভার বলেন, যত সফটওয়্যার বলেন সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে PHP স্ট্রম। দেখা গেছে এটাতে একবার কাজ করা অভ্যাস হয়ে গেলে অন্য কোনো সফটওয়্যার ভালো লাগে না। তবে সাবলাইন টেক্সটটা হচ্ছে আমার কাছে, মানে HTML CSS এ ডিজাইন করার জন্য সাবলাইন টেক্সট হলো সবচেয়ে বেস্ট একটা সফটওয়্যার, ঠিক আছে? সাজেশন সুপার ফাস্ট দেখায়, তারপর হচ্ছে আপনার, এবং খুব লাইট একটা সফটওয়্যার, এবং কোডিংয়ের যে থিমটা খুব ভালো, যেটা অন্য কোনোটাতে নাই, ঠিক আছে? তো আমি নর্মাল ডিজাইন করার জন্য আপনার সাবলাইন ব্যবহার করি, আর অ্যাডভান্স টাইপের কোনো কিছু কাজ করতে গেলে, যেমন ব্যাকএন্ডে কোনো কাজ করতে গেলে, সেক্ষেত্রে আমার PHP স্ট্রমের কোনো বিকল্প নেই, এরকম আর কি। Okay, roll 2, 3, Yes, sir. 4, 5, 6, roll 6, 7, 8, roll 8, roll 10, 11, Second please sir. 12, 13, roll 13, 14, No 14 places sir. 15, 16, 17, 18, 18 প্রেজেন্ট ভাইয়া। 19, roll 19,
23, 24, 22 present. okay, 24, 24, 25, 25, 26, 26, 27, 27 রোল দিয়ে গেছে ভাইয়া। okay, 29, so 28, 20 present. okay, 31, 32, 32, 33, 34, 34 present. 35, 35 present. 37, 38, 38 present. 39, 39, 40. Present. 40 present. আপনি এতদিন পরে না না ভাই আমি ক্লাস করছি বাট প্রেজেন্টটা হয়তো কোনো কারণে হয়েছে 2 দিন ক্লাস মিস গেছে এছাড়া আমি ক্লাস করছি সবগুলোই। ঠিক আছে 41, roll 41, 42, 42 present, sir. 44, 44, 47, 48, 49, 49 present, sir. Sir, 22 classes present. আচ্ছা 22 আমি কাউকে দেইনি দিব 51, 51, 53, 54, 54 present, sir. 55, 55 present, sir. ভাইয়া আমি গত 2 দিনের ক্লাসে প্রেজেন্ট ছিলাম না, তার আগে কোন দিন প্রেজেন্ট ছিলাম আমি কেউ প্রেজেন্ট 51 present. okay 57, 57 present. 58, 59, 60, Present, sir. 62, 62, 64, 64, 66, 68, 69, 68 প্রেজেন্ট প্লিজ ভাইয়া। okay, 69, 70, roll 70, 71, 68 ভাই গত ক্লাসেও তো প্রেজেন্ট ছিলাম। হ্যাঁ আমি দিয়ে দেবো 71, 72, 73, Hey, 71 present. okay 73 present, 75 present, 76, প্রেজেন্ট ভাইয়া আমার স্যার। গত ক্লাসগুলো প্রেজেন্ট ছিল আপনাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম। ঠিক আছে 77, 77, 78, 79, 78 present, sir. Yes, present. Sir, 78 present. জি 78 দিয়েছি 79 present. 79, 80, roll 80, 82, Present, sir. 82 present. 82, 83, roll 83, 84, 84 present. 86, 87, 89, 89 present. 90, 90 present, oh yeah. 91, okay, 92, 92, প্রেজেন্ট স্যার আমার 92 না আবু আব্দুল্লাহ না আবু আব্দুল্লাহ হচ্ছে 95, হ্যাঁ ওকে okay 94,
প্রেজেন্ট ভাইয়া ওকে ভাইয়া ভাইয়া জি বলেন ভাইয়া 55 গতকালে ক্লাসে প্রেজেন্ট ছিলাম না, তার আগেগুলো ছিলাম, কিন্তু গতকালকে আপনি আগেগুলো প্রেজেন্ট দিয়েছিলেন দেখে আমার প্রেজেন্টগুলো সব মিস হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমি মার্ক করে রেখেছি, সমস্যা নেই। ভাইয়া 20 ভাইয়া 20 আমি 16 নম্বর ক্লাস থেকে প্রেজেন্ট ছিলাম। কত রোল? 26 ওকে, আর কারো কোনো ইস্যু আছে? হ্যাঁ 55 ভাইয়া বলেন। আমি 16 নম্বর ক্লাস থেকে প্রেজেন্ট ছিলাম, মানে ওই কত ক্যারেক্টার রোল? 95। হ্যাঁ আমার এখানে মার্ক করা আছে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, আর কেউ? আর কোনো ইয়ে আছে? ভাইয়া আমরা শুধু ফাইবারে অ্যাকাউন্ট করব না কি করব? আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা হোল্ড অন, এটা নিয়ে তো অনেক কথা হলো যে আপনাদের সাথে। আপনাদের ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনাকে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা বিষয় সতর্কতা বানিয়ে বলছি, সেটা হচ্ছে যে আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, সরি পেওনিয়ার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, তখন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে অবশ্যই ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন, যেখানে আপনার নাম থাকবে, যেখানে আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে, এরকম একটা স্টেটমেন্ট ব্যাংকের কাছ থেকে চাবেন, ঠিক আছে। ব্যাংক আপনাকে দিবে, সমস্যা নেই। সেই স্টেটমেন্টে যেভাবে করে ঠিকানা দেওয়া আছে ঠিক সেইভাবে করে আপনারা পিওনিয়ারে অ্যাড্রেসে সেই ঠিকানাটা সেভাবে করেই বসাবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি কি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতে পারবো? ভাইয়া ব্যাংকে গিয়ে কি বলতে হবে তাহলে, যে আমাকে স্টেটমেন্ট দেন? হ্যাঁ স্টেটমেন্ট দেন। পিওনিয়ার অ্যাকাউন্ট যার নামে আছে, ব্যাংক অ্যাকাউন্ট তার নামেই থাকতে হবে, ঠিক আছে। অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করলে অন্য কারোর পিওনিয়ার আইডি ব্যবহার করতে হবে, মানে ওই অন্য কারোর আর কি পিওনিয়ার আইডি ব্যবহার করতে হবে। সো এই এগুলো নিয়ে বহু কথা বলেছি। এগুলো যারা ক্রিয়েট করেননি এখনও, সামনে কিন্তু মানে যাদের সব কিছু ক্লিয়ার থাকবে তাদের নামগুলোই কিন্তু ডিপার্টমেন্টে পাঠানো হবে। রেগুলার অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক, ইরেগুলার স্টুডেন্টদেরকে কোনো রকমের ফ্যাসিলিটি দেওয়া হবে না, খুবই স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে আমাকে। যারা প্রত্যেক দিন 80%-এর উপরে অ্যাটেন্ডেন্স আছে তাদের লিস্টগুলো আমাকে দিতে বলেছে, আমি সেই লিস্টগুলোই দিব। আর যাদের পেওনিয়ার ফাইবার অ্যাকাউন্ট, গিগ পাবলিশ প্লাস ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং পেওনিয়ার আইডি ভেরিফাই করা হয়ে গেছে, শুধুমাত্র ওনাদের নামগুলোই ডিপার্টমেন্টে যাবে, ঠিক আছে। সো ভাইয়া কবে নাগাদ যাবে? নেক্সট উইকের মধ্যেই। ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট করেও কি আপনাকে ইনফরমেশনটা পুরো দিতে হবে না? হ্যাঁ অবশ্যই, আপনাদের প্রত্যেকে ফাইবার, আপনাদের গিগ পাবলিশে কোনো ইয়া দেয়নি, কমেন্ট করি নেই, পোস্ট করি নাই? না এরকম তো পোস্ট দেখলাম না ভাইয়া। শিট, মিস হয়ে গেছে, দাঁড়ান আমি পোস্ট করে দিচ্ছি। আমি সব বেচে এটা করি। ভাইয়া ইমেল সিগনেচারটা কবে দেখবেন? রিসেন্টলি এই উইকে দেখার চেষ্টা করব। ভাইয়া আমার একটা প্রবলেম হইতেছে, আমি আর কি যখন আমি কাজটা করছি তখন আমার কাজটা ঠিক ছিল, তো যখন আমি ওই যে গুগল ড্রাইভে দিলাম, দেওয়ার পর আবার আমি চেক করলাম যে আমার কাজটা কিরকম হয়েছে, তো তখন দেখি কি যে 2-3টার মধ্যে ঝামেলা হয়ে গেছে বলতে আপনার ওই যে আইকনগুলো অনেকগুলোতে শো করতেছে না, আবার অনেকগুলোতে উল্টাপাল্টা শো করতেছে, তো এরকম হইতেছে। এখন আমি এটার জন্য কি করতে পারি? আপনার লোকাল ড্রাইভে ঠিক আছে? হ্যাঁ আমার লোকাল ড্রাইভে ঠিক আছে। আমার ড্রাইভে মানে আমি যেগুলো করছি কিন্তু দেখতে ওগুলো ঠিক ছিল। তাহলে আপনার ওই রার ফাইলটা ডিলিট করেন, আবার জিপ করে আবার আপলোড করেন। ও আচ্ছা ঠিক আছে। স্যার জি আমার একটা মানে 10 নম্বর সিগনেচার যেটা আমার
ওখানে স্যার আমি বাটন ছিল, বাটন ইউজ করছি। তো স্যার টেবিলের ভিতরে বাটন সম্পর্কে কাজ করে দেখতাম। তো স্যার এই ক্ষেত্রে কি তাহলে আমারটা যখন আমি ইমেলে সেন্ড করছি, অন্য ইমেল অথবা ফোন দিয়ে দেখছি, তখন দেখি যে বাটনটা আসে না। তো স্যার এক্ষেত্রে কি আমি আরেকটা ইমেল সিলেক্ট করবো নাকি ওইটা সহ 10 নাম্বার থাকবে? আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। মানে স্যার আমার ওইটা তো 10 নাম্বার ছিল, তো ওটা কি থাকবে নাকি আমি অন্য একটা করবো? অন্য একটা করে ফেলেন বেটার, যেটা নিয়ে একটু ঝামেলা আছে ওটা ওটা বাদ দিয়ে নতুন একটা করে ফেলেন। অথবা স্যার ওটা থেকে বাটন অপশনটা বাদ দিতেও পারি। ঠিক আছে। ওকে, ওকে। আসসালামু আলাইকুম। আপনাদের জি ওয়ালাইকুম আসসালাম। ওই যে গিগ পাবলিশটা কি ইউজ হচ্ছে? হ্যাঁ, ইমেল সিগনেচার যেটার উপরে গিগ পাবলিশ করতে বলেছি ওটাই। যেমন ধরেন ফাইবার, ঠিক আছে, আপনার গিগ হচ্ছে এটা, মানে আপনি আপনার গিগে যাবেন, এই যে গিগে যাওয়ার পরে এই যে গিগের এই পেজটাতে আসবেন, গিগটা ওপেন করবেন, করে এই দেখেন এই যেখানে একটা শেয়ার আছে, এই শেয়ার বাটনে এসে এই যে এখানে কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্কটা কী করবেন, এই পোস্টের আন্ডারে কমেন্ট করে দিবেন। এটাই হচ্ছে আপনাদের কাজ, ঠিক আছে। এবং এখানে একটা কথা লিখেছি, অলসো এক্সচেঞ্জ ইউর মানে ফেভারিট যেটা আছে, এই যে এটা প্রত্যেককে আপনারা কি করবেন, এই ফেভারিটটা দিয়ে দিবেন প্রত্যেকেই, ঠিক আছে। এখানে যদি বলি, এখানে এই যে সব চলে গেছে, এখানে প্রায় 37 বা 35 এরকম ছিল। তো তার মানে আমি এখানে আশা করতে পারি প্রত্যেকের গিগে এরকম 30টা করে লাভ রিয়েক্ট করবে, ঠিক আছে। তো এটা আপনারা নিজ দায়িত্বে একে অন্যকে দিয়ে দিবেন, নিজ দায়িত্বে, ঠিক আছে। এগুলো যদি এক্সচেঞ্জ করেন তাহলে আপনার গিগটার বাড়ে, মানে ইমপ্রেশন বাড়ে, প্লাস হচ্ছে ক্লায়েন্টের আস্থা বাড়ে। যখন দেখে যে এতগুলো ফেভারিট আছে, তার মানে গিগটা ভালো একটা গিগ, ঠিক আছে, এরকম ধারণা থাকে ক্লায়েন্টের, তখন ওইটাতে নক আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো আপনারা এই ফেভারিটটা এর নিজেদের মধ্যে কি করবেন, এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে। জি, এখন যদি কাজ করতে না চাই তাহলে কি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রাখা যাবে ফাইবার অ্যাকাউন্ট? হ্যাঁ, ডিঅ্যাক্টিভ করে রাখা যাবে, কিন্তু ডিঅ্যাক্টিভ করে রাখার কোনো দরকার নেই। ফাইবারে না ঢুকলেই আপনার আর কোনো কাজ আসবে না, ফাইবারে লগ ইন থাকতে হবে কাজ পেতে হলে। হ্যাঁ, 24 ঘন্টার লগ ইন কি মোবাইল অ্যাপের মাধ্যমে থাকবে নাকি অন্য কোনো উপায় আছে? পিসিতে থাকতে হবে, মোবাইল অ্যাপের মাধ্যমে থাকা যাবে না। মোবাইল অ্যাপে যতক্ষণ আপনি অ্যাপ ওপেন করে রাখবেন ততক্ষণ লগ ইন থাকবেন। অ্যাপ ওপেন করে রাখলেই কাজ হবে না, অ্যাপ ওপেন করে রাখলেই যে আপনি লগ ইন তা না, অ্যাপের মধ্যে অ্যাক্টিভিটি থাকতে হবে, অর্থাৎ এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যেতে হবে, ব্রাউজ করতে হবে, সোজা কথা। ব্রাউজ করলে আপনি অ্যাক্টিভ থাকবেন, ব্রাউজ বন্ধ করে দেবেন 2 মিনিটের জন্য, আপনি আবার অফলাইন হয়ে যাবেন। ঠিক তেমনি আমি ফাইবারে ঢুকলাম, এই যে মনে করেন এইখানে বসে আছি, তার মানে কি আমি এখানে কি অ্যাক্টিভ? আমার এখানে কোনো অ্যাক্টিভিটি আছে? আমি যখন এখানে বিভিন্ন অপশনে যাব তখন বোঝা যাবে হ্যাঁ আমি এখন এই সফটওয়্যারের মধ্যে কাজ করছি, তখন আমি অ্যাক্টিভ। তো এইটাকে বলছি। তো আমরা ব্রাউজারে রিলোডার ব্যবহার করতে পারি, রিলোডার ব্যবহার করে আপনারা লগ ইন থাকতে পারেন, বাইরের রিকোয়েস্ট পেজ, এগুলো ক্লাসে দেখিয়েছি, ঠিক আছে, ওগুলো একটু দেখে নেবেন। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট আমি পাবলিশ করে দিব, ফ্ল্যাক্স বক্স সহ এই পিএইচডিটা কমপ্লিট করবেন। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।